প্রথমেই আসেন যে বাড়ি বলতে কি বোঝায়, মিনিং অফ হাউস প্রপার্টি। বাড়ি বলতে শুধু বাড়ি নয়, বাড়ি বলতে শুধু বিল্ডিং নয়, ওই বিল্ডিং এর মধ্যে যে ফার্নিচার, ফিচার, ফিটিং, এগুলা যদি আলাদা ভাড়া দেওয়া হয় তাহলে সেই ভাড়াও কিন্তু বাড়ি ভাড়ার অংশ হিসাবে গণ্য হবে। আর বাড়ি ভাড়া হতে পারে দুই ভাবে, আইদার রেসিডেন্সিয়াল আর কমার্শিয়াল পারপাসে। তো এটা বসত বাড়ির জন্য ভাড়া দেওয়া হতে পারে অথবা কমার্শিয়াল, অফিস আদালত ইত্যাদি ব্যবহারের জন্য ভাড়া দেওয়া হতে পারে। এই কিন্তু খালি জায়গা যদি ভাড়া দেওয়া হয়, মানে কোনো বাড়ি ছাড়া, তাহলে সেটা কিন্তু বাড়ি ভাড়া হবে না। হ্যাঁ, সেটা কিন্তু চলে যাবে আমাদের ইনকাম ফ্রম আদার সোর্সে। কারণ আমাদের যে শেষের যে সোর্স, যেটা অন্যান্য উৎসের আয়, সেটা তো বোঝেনি, নামেই বুঝতে পারতেছেন অন্যান্য। যেটা প্রথম 6টার ভিতরে পড়বে না, সেটা 7 নম্বরে গিয়ে পড়বে। যদি মানে ক্লিয়ারলি বলা না থাকে যে প্রথম 6টা কোনটার ভিতরে পড়বে। তাহলে এই স্লাইডে আমরা শিখলাম যে বাড়ি বলতে কি বোঝায়। বাড়ি বলতে শুধু বিল্ডিং নয়, ওই বিল্ডিং এর যে অনেক বাড়িওয়ালা চালাকি করে, সে বিল্ডিং এর প্লিন্থ এরিয়ার উপর স্কোয়ার ফিট হিসেবে একটা বাড়ি ভাড়া করে, এগ্রিমেন্ট করে। আর ওই বিল্ডিং এর মধ্যে তার যতগুলো এসি আছে, ফার্নিচার আছে, ফিকচার আছে, এগুলোর জন্য একটা আলাদা এগ্রিমেন্ট করে। এবং অনেক সময় ইনকাম ট্যাক্স অফিসে ওই স্কোয়ার ফিটের এগ্রিমেন্টটা দেয়, এইটা চাপাইয়া যায়। তো এইগুলো নিয়েই আসলে আইন কানুনগুলো একটু চেঞ্জ করা হয়েছে। অনেক সময় বলে যে না, আমি তো বাড়ি ভাড়া তো ওইটা, এগুলো তো ফার্নিচার ভাড়া, ফিক্সার ভাড়া, তো এটা বাড়ি ভাড়া হবে কেন? পরে তো আইন চেঞ্জ করা হয়েছে, বলছে যে না, বাড়ি বলতে শুধু বাড়ি নয়, বাড়ি বলতে বাড়ির ভিতরে যা আছে ওগুলো ভাড়া দিলে ওগুলোও বাড়ি ভাড়ার অংশ হবে, ইত্যাদি আর কি। তো যাই হোক, এটা গেল এই। আর এখানে একটা কথা বলা হচ্ছে যে অনেক সময় অনেক ফ্যাক্টরির মালিক, তারা ফ্যাক্টরি চালাতে পারে না। তখন যদি ওই পুরো ফ্যাক্টরিটা যদি আরেকজনকে ভাড়া দেয়, বিল্ডিং সহ, মেশিন সহ, মেশিনের নাট বল্টু সব সহ, একেবারে ফার্নিচার সহ ভাড়া দেয়, এবং যাকে ভাড়া দিল সে ওই মেশিনগুলো চালাবে, চালাইয়া ফ্যাক্টরি রান করবে, সেক্ষেত্রে কিন্তু ওই ভাড়াটা কিন্তু তার বাড়ি ভাড়া হিসেবে গণ্য হবে না। সেটা চলে যাবে সেকশন 33C-তে, অন্যান্য উৎসের আয়। আবার ভালো করে বলি, ধরেন এক ভদ্রলোকের একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং সে একটা ফ্যাক্টরিকে ভাড়া দিচ্ছে, তাহলে কি এটা তার বাড়ি ভাড়া হবে না অন্যান্য উৎসের আয় হবে? অবশ্যই বাড়ি ভাড়া হবে, কারণ সে একটা বিল্ডিং এর স্ট্রাকচার করছে, সে নিজে কোনো ফ্যাক্টরি দেয় নাই। তা সে এটা একটা ফ্যাক্টরির মালিককে ভাড়া দিছে, সে এখানে ফ্যাক্টরি করবে, নিজে মেশিন টেশিন বসিয়ে ফ্যাক্টরি করবে। অলরাইট, তাহলে তো অবভিয়াসলি এটা বাড়ি ভাড়া। কিন্তু এখন যেটা পড়াচ্ছি সেটা কিন্তু ভিন্ন জিনিস, মানে দুইটা কনফ্লিক্ট করবেন না। তাহলে এখন পড়াচ্ছি কি, যে কোনো ফ্যাক্টরি, দেখা গেল একটা বিল্ডিং এর মালিক যে, সে নিজেই মেশিন টেশিন বসায় ফ্যাক্টরি ছিল তার, এখন পুরো ফ্যাক্টরিটা ধরে ভাড়া দিছে। কি ভাড়া দিছে? মেশিন, ফার্নিচার, বিল্ডিং, সব ফ্যাক্টরি বিল্ডিং। বিল্ডিং মানে ফ্যাক্টরি বিল্ডিং, ওখানে ফ্যাক্টরি ছাড়া অন্য কিছু হবে না। এবং ওই ফ্যাক্টরি অলরেডি আছে, সে ধরেন একটা বুতাম বানাইতো বা সুতা বানাইতো, এখন চালাইতে পারে না, ভাড়া দিয়ে দেবে পুরাটাই। তো সেক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে ওইটা কিন্তু বাড়ি ভাড়ার অংশ হবে না, ওটা চলে যাবে ইনকাম ফ্রম আদার সোর্সে। ঠিক আছে? তো এটা গেল 2 নম্বর স্লাইড। এখন আসেন ওনারশিপ। ওনারশিপ কি, বাড়ির যে মালিক তার হাতে ট্যাক্স হবে, এটা কিন্তু মালিক ছাড়া অন্যের হাতে কিন্তু ট্যাক্স হবে না। তো এখন এরকম ঘটনা কিন্তু অনেক সময় দেখা যায়, যে ধরেন একজন সরকারি কর্মকর্তা। স্যার একটু হ্যাঁ বলেন। স্যার একটু বলেন। বলতে চাই স্যার, ইনকাম ফ্রম আদার সোর্সেস ওটা যেটা বললেন স্যার, যদি আমি আমার বাড়ি আছে, বাড়ির থেকে যদি আমি আর কি বাড়ির কোনো একটা পোর্শন ভাড়া দিই, তাহলে ওটা হাউস ইয়াতে যাচ্ছে, হাউস হাউস প্রপার্টি ট্যাক্সে যাচ্ছে। আর যদি পুরো ফ্যাক্টরি ভাড়া দিয়ে দেয় তাহলে ওটা ইনকাম ফ্রম আদার সোর্সে চলে যাবে, এরকম কিছু? ফ্যাক্টরিটা বোঝেন কিনা, আমি যে ফ্যাক্টরি ফ্যাক্টরি করছি, ফ্যাক্টরি বোঝেন কিনা? ফ্যাক্টরি মানে যে ফ্যাক্টরিতে, যেখানে আমার ফ্যাক্টরি, সে ফ্যাক্টরির মালিক আমি, বিল্ডিং এর মালিক আমি, মেশিনের মালিক আমি, ওখানে যত ফার্নিচার ফিক্সার সব মালিক আমি। আমি এখন অভাবে পড়ছি, আমি এখন চালাইতে পারি না আমার মেশিন। আমি যদি পুরাটা, আমি এমন লোক পাই যে এই একই জিনিস, কারণ ওই আমার মেশিন দিয়ে তো বুতাম ছাড়া আর কিছু বেরোবে না, বুতামের ফ্যাক্টরি। তো ওইরকম একজন খুঁজে পাইছি যে আমার ফ্যাক্টরিটা রান করতে পারবে, তাকে ভাড়া দিয়ে দিচ্ছি। এখন সে আমার বিল্ডিং, মেশিন, ফার্নিচার, এভরিথিং, নাট বল্টু সব ভাড়া নিছে। তাহলে কিন্তু ওই ভাড়া বাড়ি ভাড়া নয়, ওই ভাড়া অন্যান্য উৎসের আয়। এইটা বোঝাতে চাচ্ছি, এবং এটা বোঝাতে গিয়ে অনেক কষ্ট করতেছি, জানি না বোঝাতে পারলাম কিনা। বুঝতে পারছেন?
জি জি স্যার স্যার, বুঝতে জি পারছি। স্যার বুঝতে পারছি স্যার। জি স্যার বুঝতে পারছি। আর কিভাবে বুঝাবো, মানে এক কথা কিন্তু বারবার বলছি, বারবার বলি কেন, যাতে করে প্রথমটা বুঝতে না পারলে আপনি পরেরটা বুঝতে পারেন, এই জন্য আর কি। তবে বুঝি, এটাও বুঝি যে আপনারা তো একেবারে প্রিলিমিনারি, তো সুতরাং আপনার এই জটিল বিষয়গুলো তো মাথায় ঢুকতে একটু সময় লাগবে। আচ্ছা গেল, তারপরে আসেন ওনারশিপ। বাড়ির মালিক হতে হবে, মালিক ছাড়া অন্যের হাতে কিন্তু ট্যাক্স হবে না। মানে যদি বাড়ি ভাড়া আয় হতে হবে বাড়ির মালিকের, বাড়িয়ালির হাতে, বাড়িওয়ালা বা বাড়িয়ালি যাই হোক, তার হাতে ট্যাক্স হবে। এখন যদি এমন হয় যে একজন সরকারি চাকরিজীবী, সে একটা বড় বাসা পাইছে সরকার থেকে, এখন এত বড় বাসা লাগে না, সে সাবলেট দিয়ে দিচ্ছে, একটা রুম একটা বাথরুম সহ একটা ছোট্ট ফ্যামিলিকে সাবলেট দিয়ে দিচ্ছে, এখান থেকে মাসে সে 15,000 টাকা ভাড়া পায়। এখন এই যদি সে এই ভাড়া ইনকাম সে শো করে, তাহলে কি এটা বাড়ি ভাড়া ইনকাম হিসাবে গণ্য হবে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি? নো। কেন হবে না? হবে না যে পরের জায়গা, পরের জমি, ঘর বানিয়ে আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। ঘরের মালিক তো আমি না, ঘরের মালিক তো সরকার। তো কথা হলো যে ওইটা ইনকাম ফ্রম আদার সোর্সে চলে যাবে যদি সে সত্যি সত্যি শো করতে চায়। যদিও সরকারি বাড়ি এইভাবে সাবলেট দেওয়া যায় না আইনত, কিন্তু আমি কথার কথা বললাম আপনাকে, কারণ আপনাকে বোঝানোর জন্য যে বাড়ি ভাড়া আয় হতে গেলে বাড়ির মালিক হতে হবে। বুঝতে পারছেন? এরকম অনেক জায়গা আছে যে আপনি পলওয়েল সুপার মার্কেট যদি পুরোনো পল্টনে যান, ওখানেও দেখবেন ওই বাড়ি, পলওয়েল সুপার মার্কেটটার মালিক হচ্ছে পুলিশ কোঅপারেটিভ সোসাইটি, ওখানে থানা আছে, পল্টন থানা। তো পুলিশ কোঅপারেটিভ সোসাইটি হচ্ছে ওইটার মালিক। তো ওইখান থেকে যারা লিজ আনে, হয়তো মানে লিজ নিয়ে আসে, 10 বছর বা 20 বছরের লিজ নিয়ে আসে, দোকান চালাবে, তো ভালো কথা। তা সে লিজ নিয়ে এসে যদি আবার দেখা যায় যে কাউকে ভাড়া দেয়, এখন দোকান চালাইতে পারে না, সে আরেকজনকে ভাড়া দিয়ে দিচ্ছে, ভাড়া নিয়ে ভাড়া দিল, মালিক না সে, মালিক হলো পুলিশ কোঅপারেটিভ সোসাইটি। তো সে প্রতি মাসে মাসে পুলিশ কোঅপারেটিভ সোসাইটিতে জমা দেয় 12,000 টাকা করে ওই দোকানের জন্য প্রতি মাসে। আর এখন একটা পার্টিকে সে ভাড়া দিছে, সে ভাড়া দিছে 50,000 টাকা দোকান ভাড়া। তো বুঝতেই পারতেছেন যে 50,000 টাকা সে ভাড়া নিচ্ছে আর নিজে দিচ্ছে 12,000। ডিফারেন্সটা ইনকাম ফ্রম আদার সোর্স, নট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। কেন হাউস প্রপার্টি ইনকাম হবে না? সে তো ভাড়া দিচ্ছে, সে তো দোকান ভাড়া পায় না, দোকানের মালিক নয়। বাড়ি ভাড়া আয় হবে না এই কারণে সে ওই বাড়ি বা দোকানের মালিক না, মালিক অন্য লোক। সুতরাং এখানে মাঝপথে যে গেইন করতেছে, দ্যাট ইজ ইনকাম ফ্রম আদার সোর্স। বুঝতে পারছেন? তো এইরকম আর কি, মানে বহু উদাহরণ আছে, বাস্তব জীবনেরও উদাহরণ আছে অনেক। তো সেগুলা আর অত বললাম না, বাট এই কথাটা, মূল কথাটা, মুদ্রা কথাটা এখানে এটাই যে মালিক ছাড়া অন্যের হাতে কিন্তু বাড়ি ভাড়া আয় পরিগণনা হবে না, সোজা কথা আর কি। গেল। তারপরে আসেন যে একটা বাড়ির যদি একাধিক মালিক হয় তখন অ্যাসেসমেন্ট কিভাবে হবে, তখন তার বাড়ি ভাড়া আয় কিভাবে নির্ণয় হবে? তো বলা আছে যে একটা বাড়ির যদি একাধিক মালিক হয় প্রত্যেকের নামে আলাদা আলাদাভাবে অ্যাসেসমেন্ট হতে হবে, একত্রে নয়। ধরেন না বাপ মারা গেছে, এখন 3 ছেলে রেখে মারা গেছে, তো 3 ছেলেই এখন মালিক উত্তরাধিকার সূত্রে। তো এখন বাড়িটা ধরেন পূবালী ব্যাংকের কাছে ভাড়া, ওই ভাড়া অবস্থায় বাড়ির মালিক মারা গেছে। এখন 3 ভাইকে ভাড়া দেয় পূবালী ব্যাংক, যেহেতু যাদের রেখে গেছে তাদেরকে। এখন এইটাকে একত্র করে একটা বাড়ি ভাড়া থেকে আয়, মালিক 3 জন, এইটাকে একটা অ্যাসেসমেন্ট হবে না 3টা অ্যাসেসমেন্ট হবে? একটা টিআইন হবে না 3টা টিআইন হবে? 3টা টিআইন হবে, আলাদা আলাদা অ্যাসেসমেন্ট হবে। এবং বাপে থাকতে বাপের একটা টিআইন ছিল, একটা অ্যাসেসমেন্ট হতো। এখন ধরেন এই ছেলেদের আর কোনো আয় ছিল না, কথার কথা, তো ছেলেদের এখন একমাত্র আয়ের উৎস বাড়ি ভাড়া। আগে বাপে আয় করতো, ছেলেরা বসে বসে খাইতো। তো এখন এই ছেলেদের নামে আলাদা টিম হবে, আলাদা রিটার্ন দাখিল করতে হবে, আলাদা অ্যাসেসমেন্ট করতে হবে, কিন্তু একটা লাভ হবে। লাভ হবে মানে এই 3 ছেলের 3 বার 3 লাখ 3 লাখ 3 লাখ করে বাদ যাবে, পরের 1 লাখের উপরে 5%, এইভাবে। আর আগে তো বাপের একা 3 লাখ বাদ যেত, এবং এই যে বাপ মারা গেল, এতে 3 ছেলের অনেক লাভ হইলো, যে তাদের ইনকাম ট্যাক্সটা অনেক কমে যাবে। 3 ভাগ হয়েও 3 ভাগ না, মানে তারা যে নন ট্যাক্সেবল সিলিং এর বেনিফিট পাবে 3 বার। বুঝতে পারছেন? আর বাপ পাইতো 1 বার। তো এতে করে ইনকাম তো ঠিকই আছে, পূবালী ব্যাংক যা ভাড়া দেয় তাই। হ্যাঁ, কিন্তু এখন এই মানে প্রতিটা ফাইল আলাদা আলাদা হওয়ার কারণে মানে ট্যাক্সের দিক থেকে কিন্তু অনেক লাভবান হবে। তো যাই হোক আর কি, সোজা কথা, যদি একটা বাড়ির একাধিক মালিক হয়, আজকে আমরা শিখলাম সেই একাধিক মালিককে একত্র করে শুধু বাড়ির উপরে অ্যাসেসমেন্ট করা যাইবে না,
মালিকদের উপরে আলাদা আলাদা অ্যাসেসমেন্ট হইতে হইবে। ঠিক আছে। তারপরে আসেন নিজের বাড়িতে যদি কেউ নিজে থাকে বা নিজের অ্যাপার্টমেন্ট নিজের ফ্ল্যাটে যদি কেউ নিজে থাকে, তাহলে কিন্তু ওইটার কোনো ইনকামের বালাই নেই। ওইটা তো আর আজকে আমাদের পড়ানোর বিষয় না। আর যেখানে ইনকাম নাই, স্যার যে অঙ্কটা দেন ওইটা একটু আরেকবার একটু স্ক্রিনে আনেন স্যার, একটু কোশ্চেন আছে। কি হয়েছে? যে অঙ্কটা স্যার স্ক্রিনে ছিল স্যার, ওই অঙ্কটা জাস্ট একটু একবার একটু আনতে হবে। আমি চলে গেছে কোথায়? তখন ছিলেন কই? ছিলাম স্যার, একটু একটু লিখতে বাকি আছে। আর আপনি এখন কোত্থেকে আইসে আপনি বলতেছেন ওই অঙ্কটা দেখান যেটা ইন্টারেস্ট অন সিকিউরিটি। আপনি অপেক্ষা করেন, যদি সময় থাকে তখন। কি হয়েছে আপনার অঙ্কে? কি সমস্যা কি? হ্যাঁ স্যার ওই যে লিখতে একটু বাকি ছিল, তোলার দিকে আর কি লিখতেছিলাম ওইটা। আমি বা এটা কোথায় পাবো এখন জানি না। যদি ওইখানে গেলে আবার আসে তাইলে ভাগ্য ভালো থাকলে আবার দেখানো যাবে। বাট এখন এই কোশ্চেনটা এইভাবে, বি কেয়ারফুল। আপনি এই যে মানে আমি পড়াচ্ছি একটা জিনিস মনোযোগ সহকারে, আপনি ফট করে একটা কোশ্চেন করে বলছেন স্যার ওই অঙ্কটা খোলেন। আপনি কি এত সময় আমাদের লাইনে ছিলেন? এই হচ্ছে জুমের অসুবিধা। আপনি চালাইয়া রেখে কোথায় চা খাইতে গেছেন, এখন আইসে বলেন স্যার ওই অঙ্কটা দেখেন। আমরা কি পড়াচ্ছি আপনি খবরও রাখেন না। ইটস ভেরি ব্যাড। তো যে কথা বলতেছিলাম সেটা হলো যে সেলফ অকুপাইড প্রপার্টি, নিজের বাড়িতে নিজে থাকলে সেটার কোনো আয় পরিগণনার কোনো বিষয় নাই। আর নিজের বাড়িতে যদি কেউ ব্যবসা করে বা অফিস খুললে নিজের বাড়িতেই, তখন স্বাভাবিকভাবেই নিজের মালিক তো নিজে ভাড়া দেয় না। সুতরাং ওই ধরনের কোনো খরচ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বা ইনকাম স্টেটমেন্টে কিন্তু আসবে না। এরপরে আসেন অ্যানুয়াল ভ্যালু। অ্যানুয়াল ভ্যালুর বাংলা হচ্ছে বার্ষিক মূল্য। তার মানে বাড়িওয়ালা যে বাড়ি ভাড়া দেয়, তো সে বার্ষিক মূল্য কি? বাড়ি ভাড়া ধরেন একটা ভাড়া দেখাচ্ছে যে আমি 50,000 টাকা করে বাড়ি ভাড়া পাই, কিন্তু বাড়িওয়ালা যে বাড়ি ভাড়া দেখাবে সেইটাই যে ডিসিটিকে মেনে নিতে হবে এমন কোনো কথা নাই। তো ডিসিটির একটা ক্ষমতা আছে, ডিসক্রিশনারি পাওয়ার আছে। সে কিন্তু মানে করদাতা কর্তৃক বাড়িওয়ালা কর্তৃক প্রদর্শিত বাড়ি ভাড়া অথবা ডিসিটির কাছে যেটা রিজনেবল মনে হয়, এই দুইটার মধ্যে যেটা হায়ার, সেইটাই হবে অ্যানুয়াল ভ্যালু। এবং বলতে পারেন ডিসিটি জানবে কিভাবে সে কত টাকা ভাড়া পায় বা অনুমান। অ্যানুয়াল ভ্যালু মানে ডেফিনেশন হচ্ছে যে রেন্ট রিসিট শোন বাই দি এসএসসি অর রিজনেবল রেন্ট ডিটারমাইন্ড বাই দি ডিসিটি হুইচ এভার ইজ হায়ার। মানে হচ্ছে এই করদাতা যে বাড়ি ভাড়া দেখাচ্ছে অথবা ডিসিটির কাছে যেটা বাড়ি ভাড়া ন্যায়সঙ্গত বাড়ি ভাড়া বলে মনে হয়, সেটা যদি বেশি হয় তার প্রদর্শিত ভাড়া থেকে, তাহলে সেটাই হবে অ্যানুয়াল ভ্যালু। এবং বলতে পারেন তাহলে মানে ডিসিটি ন্যায়সঙ্গত ভাড়াটা কিভাবে এস্টিমেট করবে, কিভাবে পাবে? এইটা হয় কি, যে এলাকার বাড়ি ওই এলাকা, তারপরে কত স্কোয়ার ফিটের বাড়ি, এই বাড়ি ওই এলাকায় কত করে ভাড়া হয় আনুমানিক, তো তার একটা মানে ধারণা নিয়ে সে তখন ডিসিটি কিন্তু এটা এস্টিমেট করতে পারে। মানে সেই এখতিয়ার কিন্তু তার আছে। তো সুতরাং অ্যানুয়াল ভ্যালু দিয়ে কিন্তু আমাদের অঙ্ক শুরু হবে। অ্যানুয়াল ভ্যালু হচ্ছে বাংলা হচ্ছে বার্ষিক মূল্য। এবং মজার ব্যাপার হচ্ছে যে কোনো বাড়ি যদি 2 মাস খালিও থাকে, 10 মাসের ভাড়া পায় বাড়িওয়ালা, তাও কিন্তু আমরা 12 মাসের ভাড়া ধরে অ্যানুয়াল ভ্যালু করব। তবে ভয় নেই, ওই যে 2 মাস খালি ছিল ওইটার আবার সে ভ্যাকেন্সি অ্যালাউন্স বাবদ 2 মাসের ভাড়া বাদ পাবে। তো সেদিক থেকে তার লাভই হবে, ওটাতে অসুবিধা নেই। এটা গেল আপনার অ্যানুয়াল ভ্যালু। এরপরে আসেন যে অ্যানুয়াল ভ্যালুটা আরেকবার বলবেন, ওটা কনসেপ্ট একটু ক্লিয়ার হয়নি। হ্যাঁ, অ্যানুয়াল ভ্যালুটা হচ্ছে, আবার বলি তাইলে, অ্যানুয়াল ভ্যালু মানে কি? বাংলা হচ্ছে বার্ষিক মূল্য। বার্ষিক মূল্য মানে কি? বার্ষিক মূল্য মানে হচ্ছে যে করদাতা মানে বাড়িওয়ালা যে বাড়ি ভাড়া পায় বলে দাবি করতেছে যে আমি 50,000 টাকা করে বাড়ি ভাড়া পাই, আর ডিসিটি বলে না আমি এটা মানি না, আমার কাছে মনে হয় এটা ন্যায়সঙ্গত, আপনার ভাড়া হওয়া উচিত 60,000 টাকা, সুতরাং আমি এই 60,000 টাকাই নেব। তো এরপরে তো মামলা মোকদ্দমা, মানে এসএসসি মানে না, এরপরে ঝগড়াঝাটি, এরপরে আপিল ট্রাইব্যুনাল, হাইকোর্ট, এই সমস্ত লেগে থাকে বাস্তবে। আর অ্যানুয়াল ভ্যালুর ক্ষেত্রে একটা কথা বলা আছে যে অ্যানুয়াল ভ্যালু ডিটারমিন হবে অন লেট আউট প্রপার্টি, মানে যে প্রপার্টি ভাড়া দেওয়া হয়েছে সেই বাড়ির
ভাড়া মূল্য কিন্তু হচ্ছে অ্যানুয়াল ভ্যালু। যেটা ভাড়া দেওয়া হয় নাই সেই প্রপার্টির কিন্তু কোনো অ্যানুয়াল ভ্যালু ডিটারমিনেশন হবে না। যেমন আমি একটা এক্সাম্পল দেই, তারপর আপনার কোশ্চেনটা নেই, কোশ্চেনটা একটু পরে নেই। যেহেতু বললেন যে অ্যানুয়াল ভ্যালু আর একটু ডিটেলস পড়ানোর জন্য, সেই জন্য পড়াচ্ছি। একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। ধরেন একজন বাড়িওয়ালা তার একটা ধরেন 5 তলা বাড়ি আছে। তো 5 তলা বাড়ির সে একটা ফ্লোরে থাকে, আর 2টা ফ্লোর সে ভাড়া দিছে 50,000 টাকা করে প্রতিটা। আর এটা গেল 3টা, আরো 2টা, আর 2টার একটা ভাড়া দিছে তার খালাতো ভাইকে মাত্র 10,000 টাকা করে। মানে তার কাছ থেকে টোকেন একটা ভাড়া নেয়, না নেওয়ার মতোই আর কি, কিন্তু তাকে ভাড়া দিচ্ছে যেহেতু খালাতো ভাই, এই কারণে আপন খালাতো ভাই, এই কারণে তার কাছ থেকে টোকেন একটা ভাড়া নিচ্ছে। তার কাছে ভাড়া দিছে, কিন্তু সেটা বাজার মূল্যে ভাড়া নয়। বাজার মূল্যের ভাড়া হচ্ছে কিন্তু 50,000, যেটা আউটসাইডারদের কাছে ভাড়া দিছে। আর একটা যেটা ফ্লোর ফাঁকা, ওইটাতে সে তার মেরিড ডটারকে এনে রাখছে, তার বিবাহিত কন্যা, মানে জামাই থাকে সৌদি, তো মেয়ের কাছে এনে রাখছে বাপ, এবং মেয়ের কাছে কিন্তু বাপ ভাড়া দেয়নি, মেয়ে এমনি থাকে। আচ্ছা গেল। তাহলে এখন এই পুরো বাড়ির অ্যানুয়াল ভ্যালু কত হবে? স্যার 2 লাখ টাকা। না, হয় না, 2 লাখ টাকা তো মাসিক। অ্যানুয়াল শব্দের অর্থই তো বোঝেন নাই। সরি স্যার, 24 লাখ। আপনি বলেন মাসিক। স্যার 24 লাখ। 24 লাখ টাকা স্যার, 24 লাখ। না, হয় না, যাই হোক, 24 আসলে 18 লাখ টাকা স্যার। স্যার মান্থলি যদি 2 লাখ টাকা হয় তাহলে 12 মাসের ভাড়া 24 লাখ স্যার। না, মান্থলি 2 লাখ টাকা ভাড়া তো পায় না, মেয়ের কাছে ভাড়া দেয়নি। মেরিড ডটার, বিবাহিত কন্যাকে কাছে এনে রাখছে বাপ। বহুবার বললাম কিন্তু শোনেন না তো। আচ্ছা যাই হোক, যাকে ভাড়া দেয়া হয়, আমি এই মানে উদাহরণটা কেন দিলাম, যাতে আপনার ভিতরে মগজে ঢোকে। অ্যানুয়াল ভ্যালু ডিটারমাইন করতে হয় অন দ্য লেট আউট প্রপার্টি, পার্ট অফ দি প্রপার্টি যেটা তার বিবাহিত কন্যাকে এনে রাখছে, দ্যাট ওয়াজ নট লেট আউট টু হার। আমি আপনাকে বলি, এটার উত্তর হচ্ছে 18 লাখ। কে জানি 18 লাখ বলছে। ঠিক আছে, 18 লাখ কিভাবে হলো? মানে এক ফ্লোর 50,000, আর এক ফ্লোর 50,000, আর খালাতো ভাইও 50,000 হবে। খালাতো ভাই খাতির করতে পারে, কিন্তু ইনকাম ট্যাক্স তাকে খাতির করবে। ইনকাম ট্যাক্স দেখবে যে এই ফ্লোরের ন্যায়সঙ্গত ভাড়া কত হওয়া উচিত ছিল, যেটা খালাতো ভাইয়ের কাছ থেকে 10,000 টাকা করে নিচ্ছে, ওইটা ন্যায়সঙ্গত ভাবে বাইরের লোকের কাছে ভাড়া দিলে এটা 50,000 টাকা ভাড়া হতো। সুতরাং 3×50 1.5 লাখ, 1.5 লাখ 12 মাস দিয়ে গুণ দিলে 18 লাখ টাকা হয়। 18 লাখ টাকাই হবে অ্যানুয়াল ভ্যালু, বার্ষিক মূল্য। আর মেয়েকে যে থাকতে দিছে, ওটা যেহেতু মেয়েকে ভাড়া দেওয়া হয়নি, সুতরাং ওইটার মানে ভাড়া মূল্য আসবে না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের সেকশন 2 সাবসেকশন 3 অ্যানুয়াল ভ্যালু ডেফিনেশন, সেখানে বলাই আছে অ্যানুয়াল ভ্যালু ডিটারমাইন করতে হবে অন লেট আউট প্রপার্টি। অন লেট আউট প্রপার্টি, ইফ দ্য প্রপার্টি অর পার্ট অফ দি প্রপার্টি ইজ নট লেট আউট, তাহলে সেই পার্টের উপরে কোনো অ্যানুয়াল ভ্যালু ডিটারমিনেশন হবে না। বুঝতে পারছেন? এখন কোশ্চেন করতে পারেন, মানে কোশ্চেনটা থামাই দিছিলাম, এখন করতে পারেন। আছে কোনো কোশ্চেন? না স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন গ্রসিং আপ। গ্রসিং আপ যেটা, সেটা হলো যে বাড়িওয়ালার দায় যদি ভাড়াটিয়া বহন করে, তাহলে কিন্তু প্রকৃত ভাড়াটা গ্রস করে বের করতে হবে। এরকম ধরেন কথার কথা যে একটা বাড়ি একজন ভাড়া নিচ্ছে কত টাকায়, ধরেন 45,000 টাকা ভাড়া নিচ্ছে, আর 8,000 টাকা হচ্ছে সার্ভিস চার্জ। যে সার্ভিস চার্জটা মানে ওই ইসের কাছে, কেয়ারটেকারের কাছে দিয়ে দিতে বলছে প্রতি মাসে, আর 45,000 টাকা মানে মালিককে দিতে বলছে। তাহলে প্রকৃত ভাড়া কিন্তু, যে ভাড়াটিয়া থাকে ঘরে, সে কিন্তু প্রকৃতপক্ষে ভাড়া দেয় 53,000 টাকা, এবং বাড়ি ভাড়া হবেও 53,000, এবং বাড়িওয়ালাকে কিন্তু 53,000-কে 12 দিয়ে গুণ দিয়ে অ্যানুয়াল ভ্যালু ডিটারমিন করতে হবে। কারণ এই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গেটে দারোয়ান রাখা, এগুলোর দায়িত্ব হচ্ছে বাড়িওয়ালা, এগুলো ভাড়াটিয়ার নয়। ভাড়াটিয়া দুদিনের অতিথি, সে জানে আমাকে কত ভাড়া দিতে হবে টোটাল, কারে কত দিব এটা আপনার ব্যাপার। আপনি যদি বলেন পুরা 53,000 এই কেয়ারটেকারের হাতে দিয়ে দেবো, আপনি যা বলবেন তাই, আমার কি।
তাহলে বুঝতে পারছেন? তার মানে যদি এরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু গ্রস আপ করে নিতে হয় যে বাড়িওয়ালার দায়, ওই বাড়ি মেনটেন করার দায়িত্ব তো বাড়িওয়ালার। তো সুতরাং বাড়িওয়ালার দায় সেটা যদি ভাড়াটিয়ার উপরে চাপায় যে আপনি এটা দিবেন, ভাড়াটিয়াকে যদি বলে তো ঠিক আছে আমি দেবো, তাহলে তো আমি বুঝতে পারি যে আমার মোট ভাড়া কত, মোট ভাড়ার ভিতরে কিন্তু এটা চলে আসবে। তারপরে দেখেন ট্রিটমেন্ট অফ অ্যাডভান্স, মানে কোনো বাড়িওয়ালা যদি অ্যাডভান্স নিয়ে থাকে, যে অ্যাডভান্সটা তার বাড়ি ভাড়ার সাথে সমন্বয় হয় না মোটেই, তাহলে ওইটা কিন্তু 19-22 ধারায় ইনকাম হিসেবে গণ্য হবে। সেটা কি, বিষয়টা কি? ধরেন একজন বাড়িওয়ালা সে বাড়ি ভাড়া দিল পূবালী ব্যাংকের কাছে এবং পূবালী ব্যাংকের কাছ থেকে অ্যাডভান্স নিল 1 কোটি টাকা। আর মানে প্রতি মাসে বাড়ি ভাড়া হচ্ছে আপনার 2 লাখ টাকা করে, এবং বাড়ি ভাড়ার এগ্রিমেন্ট হচ্ছে 5 বছরের পূবালী ব্যাংকের সাথে, 5 বছরের এগ্রিমেন্ট, 2 লাখ টাকা করে মাসে ভাড়া, 1 কোটি টাকা অ্যাডভান্স। এবং 1 কোটি টাকা অ্যাডভান্স যেটা নিল এইটা যদি মাসে মাসে বাড়ি ভাড়ার সাথে সমন্বয় হতো, এরকম এগ্রিমেন্ট করতো, তাহলে কিন্তু বেচারা বেঁচে যেত। কিন্তু যে এগ্রিমেন্ট করছে যে 1 কোটি টাকা আমাকে অ্যাডভান্স দিতে হবে, এই টাকা 5 বছর পরে যখন ভাড়াটিয়া পূবালী ব্যাংক যখন ভাড়া ছেড়ে চলে যাবে, বাসা ছেড়ে মানে যখন বাড়ি ছেড়ে চলে যাবে, তখন এই 1 কোটি টাকা তাকে ফেরত দেওয়া হবে, যেহেতু এটা অ্যাডভান্স। আইনে বলছে যদি এরকম পাওয়া যায় যে যে অ্যাডভান্স যেটা নিল বাড়িওয়ালা সেটা নট অ্যাডজাস্টেবল অ্যাগেনস্ট হাউস রেন্ট, তাহলে কিন্তু ওইটা 19-22 ধারায় ওই 1 কোটি টাকা বাড়ি ভাড়া আয় হিসাবে গণ্য হবে। যদিও এটা বাড়ি ভাড়া আয় নয়, শুনতে খারাপ শোনায়, কিন্তু আমাদের আইনটা কিন্তু তাই, মানে ওই 1 কোটি টাকা যোগ করে ডিসিটি ট্যাক্স করে ছেড়ে দেবে। তো যদিও এখানে একটু আছে, সেটা হলো যদি বাড়িওয়ালা মনে করে যে আমি তো এই আইনটা জানতাম না, জানলে তো আমি এরকম 1 কোটি টাকা এরকম নিতাম না, তখন ওই একটা উপায় আছে, সেটা হলো যে আপনার 5 বছরে ভাগ করে ট্যাক্স করা যায়। বাড়িওয়ালার 1 কোটি টাকা যদি এবারে যোগ হয় তাহলে তো সে মারা যাবে, তখন বলা হয় যে ঠিক আছে একটা সুযোগ আছে যে ওইটা 5 বছরে ভাগ ভাগ করে ট্যাক্স করা সম্ভব, 20 লাখ 20 লাখ 20 লাখ 20 লাখ 20 লাখ, তাইলে তার করের বোঝাটা কমবে। কিন্তু মজার বিষয় হলো যখন সে 5 বছর পরে 1 কোটি টাকা ফেরত দিবে, তখন আবার তার যা ইনকাম হবে সেখান থেকে 1 কোটি টাকা মাইনাস হবে, মানে এক তামসা, মানে একবার যোগ করো আবার যেবার ফেরত দিবে সেইবার বিয়োগ করো, এই হচ্ছে বিষয়টা আর কি। স্যার হ্যাঁ একটা কোয়েশ্চেন স্যার, এখানে মধ্যে যে আপনার সমন্বয়টা যে করবে এটা স্যার কিসের প্যারামিটারে করবে? ওইটা কোনো প্যারামিটার নেই, ওটা তার বিষয়। এখন 2 লাখ টাকা করে বাড়ি ভাড়া দিছে, 1 কোটি টাকা অ্যাডভান্স নিছে, এখন এটা বাড়িওয়ালা আর ভাড়াটিয়া বৈশা বৈশা ঠিক করবে যে প্রতি মাসে ভাড়ার বিপরীতে কত টাকা করে আমরা সমন্বয় করব। সবচেয়ে ভালো হয় যদি এমনভাবে সমন্বয় করে যে আমার টোটাল বাড়ি ভাড়ার পিরিয়ডের মধ্যে এটা মানে পুরাটা সমন্বয় হয়ে যাবে। তাহলে ওটার উপর ট্যাক্স হবে না? না না, তাহলে তো ট্যাক্স হবে। আর কি আমি 1 কোটি টাকা যে অ্যাডভান্স দিয়েছিলাম আমার 5 বছরের মধ্যে আমি যদি বাড়ি ভাড়া হিসাব করি তাহলে আমি 1 কোটি টাকা বাড়ি ভাড়া পেয়ে যাব, যদি এরকম হইতো তাহলে এটার উপর কোনো ট্যাক্স হইতো না। কি বলে 1 কোটি টাকা বাড়ি ভাড়া পেয়ে যাব? পেয়ে যাবো মানে কি বলে? না স্যার, যেটা বলতে চাইছে হলো, আমিও ওই কোশ্চেনটা করবো মনে করছিলাম। মনে করেন যে পূর্বলী ব্যাংক 1 কোটি টাকা অ্যাডভান্স দিছে, কিন্তু বাড়িওয়ালার সাথে পূর্বলী ব্যাংকের কথা হয়েছে যে আমি 1 কোটি টাকা আপনার কাছে অ্যাডভান্স দিছি, কিন্তু আমার ওই 1 কোটি টাকা থেকে আমি 5 বছর যতদিন থাকবো ততদিন ওই 1 কোটি টাকা থেকে আমার বাড়ি ভাড়া কেটে যাবে। সেক্ষেত্রে কি ট্যাক্স দেওয়া লাগবে? এইটাই আর কি করছেন। না, লাগবে না, ওটা তো ও প্রথমেই বলছি। আচ্ছা। যদি মাসে মাসে এরকম অগ্রিমটা অ্যাডজাস্ট হয়ে যায় বাড়ি ভাড়ার সাথে, তাহলে তো মানে 19-22 ধারা অ্যাপ্লিকেবল হবে না। জি স্যার। যদি বোকা হয় যে নিল অ্যাডজাস্ট হচ্ছে না, তাইলে তো মারা যাবে, তাইলেই 19-22 ধারা তার উপরে এই খর্বটা পড়বে আর কি। হুম, জি স্যার। স্যার ক্লিয়ার স্যার। হুম, ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো আর একটা হচ্ছে 19-22 এটা পরে আসছে, সেটা হলো কোনো বাড়িওয়ালা 2 লাখ টাকার বেশি ভাড়াটিয়ার কাছ থেকে অ্যাডভান্স নিতে পারবে না নগদে, নিতে হবে চেকের মাধ্যমে বা ব্যাংক টু ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। যদি নগদে 2 লাখ টাকার বেশি নেয় তাহলে কিন্তু এটা ডাইরেক্ট 19-22 এতে ইনকাম হিসেবে গণ্য হবে।
এটা হলো প্রথম কথা, উপরের প্যারা। ক্লিয়ার? আবার বলি যে বাড়িওয়ালা আইন হচ্ছে যে বাড়িওয়ালা ভাড়াটিয়ার কাছ থেকে যে অ্যাডভান্সের টাকাটা নিবে সেটা নিতে হবে চেকের মাধ্যমে। যদি 2 লাখ টাকা পর্যন্ত অ্যাডভান্স নেয় ওটা ক্যাশে অ্যালাউড, কিন্তু 2 লাখ টাকার বেশি হলেই কিন্তু ক্রস চেক অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিতে হবে, যদি প্রমাণ থাকে আর কি। ক্যাশের তো কোনো প্রমাণ থাকে না। আদারওয়াইজ কিন্তু ধরেন এক বাড়িওয়ালা সে 5 লাখ টাকা অ্যাডভান্স নিচ্ছে ভাড়াটিয়ার কাছ থেকে এবং মাসে মাসে অ্যাডজাস্ট হচ্ছে, পুরো 5 লাখ টাকাই অ্যাডজাস্ট হয়ে যাবে, তাও কাজ হবে না। পুরো ওই 5 লাখ টাকা 19-এর 22 ধারায় অ্যাড হবে না, আগের স্লাইডে অ্যাড হবে না, সত্য কথা, এই স্লাইডে অ্যাড হবে। এটা 19-এর 22 না, এটা 19-এর 22-এর এ। এখানে কি সমস্যাটা? কি সমস্যা? হলো নগদে নিচ্ছে, ক্যাশ। এটাই সমস্যা করে ফেলছে। তার মানে নিতে হতো তাকে চেকের মাধ্যমে। ঠিক আছে, এটা গেল উপরের পার্ট, মানে উপরেরটা। ছোট্ট একটা কোশ্চেন স্যার। হ্যাঁ, স্যার যদি চেকের মাধ্যমে নেয় তাহলে কি ওই চেক বাড়িওয়ালা ভাঙাইতে পারবে? কয় কি তো পকেটে রেখে দিবে? এই কোশ্চেন মানে মানে অ্যাডভান্স নিবে 5 লাখ, তা নিয়ে কি করবে? সে নিয়ে আসে চেক করে কি মানুষ? আর যাই হোক আর কি, মানে হাসির খোরাক হলো কিন্তু এটা। আচ্ছা, তারপরে সেকেন্ড প্যারায় যেটা বলছে সেটা হলো যে বুঝলাম যে মানে বাড়িওয়ালা সে সব আইন কানুন বোঝে, চেকের মাধ্যমেই নিছে। হ্যাঁ, কিন্তু যেটা আগাম যেটা নিবে এইটা কিন্তু মানে বাড়ি ভাড়ার যে এগ্রিমেন্ট, যে কয় বছরের এগ্রিমেন্ট, 3 বছরের যদি এগ্রিমেন্ট হয় 3 বছরের মধ্যে কিন্তু পুরোপুরি মানে মিলে যে কাভার্ড হয়ে যেতে হবে। ওই বাড়ি ভাড়া অগ্রিম আর মানে থাকতে পারবে, ব্যালেন্স থাকতে পারবে না। হ্যাঁ, এইটা। আর সর্বোচ্চ 5 বছর। ধরেন একটা বাড়ি ভাড়া বাড়িওয়ালার সাথে ভাড়াটিয়ার একটা এগ্রিমেন্ট হয়েছে পূবালী ব্যাংকে 10 বছরের চুক্তি, তাইলে কিন্তু যে অ্যাডভান্স যেটা নিবে 1 কোটি টাকা, ওইটা কিন্তু 5 বছরের ভিতরে সমন্বয় হতে হবে। ওইটা যে 10 বছর বসে সমন্বয় করবে তা হবে না, ম্যাক্সিমাম 5 ইয়ার্স। আর বাড়ি ভাড়া চুক্তি যদি হয় 5 বছরের কম সময়ের, তাহলে কিন্তু কম সময়ের মধ্যেই ওটা মানে সমন্বয় হতে হবে। বুঝতে পারছেন? আদারওয়াইজ কি হবে? আদারওয়াইজ যেটা অসমন্বিত থাকবে, আমি একটা উদাহরণ দিই। ধরেন পূবালী ব্যাংকের কাছ থেকে এরকম 1 কোটি টাকা নিল এবং চেকের মাধ্যমেই নিল, ভালো কথা। নিয়ে কি করলো, ভাড়ার যে এগ্রিমেন্ট করলো সেখানে দেখা গেল যে প্রতি মাসে 2 লাখ করে ভাড়া, আর এগ্রিমেন্ট থেকে কি বলে অ্যাডভান্স যেটা নিচ্ছে ওইখান থেকে ধরেন 3 লাখ টাকা করে, 2 লাখ তো ভাড়া মাসে মাসে, এখান থেকে ধরেন 1 লাখ টাকা করে অ্যাডজাস্ট হবে। 1 কোটি টাকা থেকে 1 লাখ টাকা করে প্রতি মাসে অ্যাডজাস্ট হবে এবং বাড়িওয়ালা প্রকৃতপক্ষে পূবালী ব্যাংকের কাছ থেকে পাবে মাসে 1 লাখ, যদিও ভাড়া 2 লাখ। এখন ভাড়ার চুক্তি ধরেন 3 বছর, তো 3 বছরে কত টাকা সমন্বয় হবে? 12 লাখ টাকা করে সমন্বয় হচ্ছে প্রতি বছর, তা 3 বার 36 লাখ টাকা সমন্বয় হবে। 36 লাখ টাকা 1 কোটি টাকার নিচে, তার মানে অসমন্বিত থাকবে কত? অসমন্বিত থাকবে 64 লাখ টাকা। 64 লক্ষ টাকা কিন্তু 19-এর 22-এর এতে যোগ হয়ে যাবে, যোগ হয়ে ট্যাক্স হয়ে যাবে। এই আর কি স্যার অনেক সময় এরকম হয় যে আপনার বাড়িওয়ালারা অ্যাডভান্স নেয়, অ্যাডভান্স নেওয়ার পরে অ্যাডভান্সটা সংরক্ষিত থাকে, যাওয়ার সময় ওই টাকাটা আবার ফেরত দেয়, এটা ডিড হয়, ওটার উপরে কি ওই টাকার ট্যাক্স দেওয়া লাগবে? পড়াইলাম কি মানে কাটে না, যেমন আমি তাহলে আগের স্লাইডে পড়াইলাম কি? এই যে আবার আগের স্লাইড নিয়ে আসছি, কি বললাম তাহলে এতক্ষণ? যে কোনো বাড়িওয়ালা যদি, আমি ইভেন উদাহরণও দিলাম আপনাকে, শুনেন না মনে হয়, যে পূবালী ব্যাংকের কাছে 5 বছরের জন্য ভাড়া দিয়েছে 2 লাখ টাকা করে, আর অ্যাডভান্স নিছে 1 কোটি টাকা, এবং বলছে 5 বছর পরে যখন পূবালী ব্যাংক মানে তার বাড়ি ছাড়িয়া চলিয়া যাইবে তখন 1 কোটি টাকা ফেরত দেওয়া হইবে। বলছি কিনা? একবার না বহুবার বলছি, কেন শোনেন না আমি বুঝি না। তাইলে এই 1 কোটি টাকা যেটা মানে ভাড়ার সাথে সমন্বয় হচ্ছে না, সেটা পুরোটাই কিন্তু ওই বছরের ইনকাম হিসেবে গণ্য হবে। বুঝছেন তারে? জি স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার এটা বুঝতে বলছি না, পেরেছি। এটা পরে আবার যখন এই 1 কোটি টাকা ব্যাক করবে তখন আবার এটা হবে, আপনার তার ইনকাম থেকে বাদ যাবে। হ্যাঁ, তো বলছি না যে এটা একটা তামসা, যে একবার যোগ জি করো জি জি স্যার।
সরি স্যার, মনে পড়েছে। একই কোশ্চেন কেন করলেন আমাকে? এটা পড়াইয়া পরের খেয়াল স্লাইডে ছুটে গেছে। আবার মানে হুট করে বলেন যে স্যার যদি অ্যাডভান্স নেয়, যদি সমন্বয় না হয় মোটেই, এগ্রিমেন্ট দেখা যায় একেবারেই সমন্বয় হবে না, তাইলে কি হবে? এই কোশ্চেনটা তো করলেন তারে। সরি না স্যার, খেয়াল ছুটে গেছিল। স্যার আমি যদি 1 লাখ টাকা করে আমার ইয়ে করি, কিন্তু আমার কি যে 64 লাখ টাকা স্যার থেকে যাবে, ওইটা কি প্রথম বছরে ট্যাক্সেবল ইনকাম হয়ে যাবে? মানে প্রথম বছরে এর মধ্যে চলে যাবে? না, মানে 1 লাখ টাকা মনে করলাম স্যার, কিন্তু ওই যে 64 লাখ। পড়েন 64 লাখ কখন হবে ওটা পড়েন, নিচের লেখা আদারওয়াইজ আনঅ্যাডজাস্টেড অ্যামাউন্ট 64 লক্ষ শ্যাল বি ডিম টু বি দ্য ইনকাম আফটার এক্সপায়ারি অফ দি অ্যাফোরসেড পিরিয়ড। মানে 3 বছর যে ভাড়া দিল ওইটা পার হয়ে যাওয়ার, যে বছরে পার হবে ওই বছরে ইনকাম হিসেবে গণ্য হবে, লেখা আছে কিন্তু। ইয়েস স্যার। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখেন প্রত্যেক বাড়িওয়ালাকে ব্যাংক হিসাব মেনটেন করতে হবে। অর্থাৎ বাড়ি ভাড়ার টাকা যদি কোনো বাড়িওয়ালা মাসে 25,000 টাকার উপরে ভাড়া পায়, তাহলে এই বাড়ি ভাড়ার টাকা তাকে ব্যাংকে জমা করতে হবে। মানে ভাড়াটিয়ারা তারে ক্যাশেও দিতে পারবে, নগদেও বাড়ি ভাড়া পরিশোধ করতে পারবে, তাতে অসুবিধা নেই। মানে প্রত্যেকটা বাড়ি ভাড়াটিয়া চেকে দিবে এমন কোনো কথা আমাদের আইনে নাই। যেটা বলা আছে যে 25,000 টাকার উপরে যদি কেউ কোনো বাড়িওয়ালা মাসে ভাড়া পায়, ধরেন সে 3টা ফ্ল্যাট থেকে ভাড়া পায়, কত করে? প্রতিটা ফ্ল্যাট থেকে 20,000 করে ভাড়া পায়, তাহলে 3-20 কত? 60,000। 60,000 যেহেতু 25,000-এর বেশি সব মিলে, তা সেই জন্য কিন্তু তাকে কিন্তু ওই ভাড়ার টাকাটা ব্যাংকে জমা করতে হবে। এটা গেল প্রথম কথা। আর একটা অ্যাকাউন্টস মেনটেন করতে হবে, একটা সেপারেট রেজিস্টার মেনটেন করতে হবে যে পার্টিকুলার্স থাকবে অফ টেনেন্টস অ্যান্ড অ্যামাউন্ট রিসিভড। মানে ভাড়াটিয়ার কাছ থেকে কত করে ভাড়া পাচ্ছে, ভাড়াটিয়ার নাম কি, কোন মাসের ভাড়া পেলো ইত্যাদি একটা খাতায়, একটা রেজিস্টার খাতায় লিখে রাখতে হবে। এটা হলো ল আর কি। এবং ওই ভাড়ার টাকাটা ব্যাংকে গিয়ে জমা করতে হবে, যেন ব্যাংক স্টেটমেন্টে রিফ্লেকশন থাকে সে কত করে ভাড়া পাচ্ছে প্রতি মাস ইত্যাদি। আর এই যে আইনের কথা বলা আছে, দুটি কথা, এক হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করতে হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে হবে। তার যে ব্যাংক অ্যাকাউন্ট মানে আছে ওইটাই, নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে এ কথা বলা হচ্ছে না। তার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, যে ব্যাংকেই থাকুক সেখানে জমা করতে হবে। আর একটা রেজিস্টার মেনটেন করতে হবে। এই যে দুটি কথা, এই দুটি কথার যদি ভায়োলেশন হয়, যে কোনো একটি ভায়োলেশন যদি হয়, তাহলে কিন্তু পেনাল্টির বিধান আছে, নিচে বলা আছে 123(2)-এ। সেটা হলো যে বাড়ি ভাড়ার উপরে যা ট্যাক্স হবে তার ম্যাক্সিমাম 50% অথবা 5,000, এই দুইয়ের মধ্যে যেটা হায়ার, ওই পর্যন্ত পেনাল্টি ডিসিটি করতে পারবে। মানে এই ধরনের পেনাল্টি যে মাস্ট নট দ্যাট, এই ধরনের পেনাল্টি সচরাচর হয় না, কারণ আইনে বলা আছে ডিসিটি ক্যান, মানে ডিসিটি জরিমানা করলেও করতে পারে, না করলে নাও করতে পারে। ইটস দ্য ডিসক্রিশন অফ দ্য ডিসিটি। ম্যাক্সিমাম জরিমানাগুলোই ডিসক্রিশন, বুঝতে পারছেন? তাহলে বল কামাল হোসেন। আচ্ছা, তারপরে দেখেন টিডিএস ফ্রম হাউস রেন্ট, অফিস রেন্ট, হোটেল রেন্ট, এগুলো থেকে কিন্তু টিডিএস এর কথা বলা আছে যে যদি অফিস শব্দ শুনেই না, এটা চালাই রেখেছিলেন। কামাল হোসেন খবর নেই, এইভাবে ক্লাস নেওয়া যায়নি। জি স্যার, ডিস্টার্ব হচ্ছে, সাউন্ড হচ্ছে ওখানে অনেক। আপনাদের সিআর নাই ক্লাস? স্যার একটু নেট প্রবলেম মনে হয় স্যার, সবাই আপনার কথা শুনতে কাটা কাটা আসতেছে আর কি, প্রবলেম হচ্ছে। না, আমি তো শুনতে পাচ্ছি আপনাদের কথা। ও এবার ঠিক আছে স্যার, এই যে এত সময় এরকম হচ্ছিল। ইয়েস। এইটা দেখেন, এই যে অফিস ভাড়া, হোটেল ভাড়া, এগুলো থেকে যদি ভাড়াটিয়া হয় এরা, তাহলে কিন্তু বাড়ি ভাড়া থেকে 5% ট্যাক্স কাটতে হবে। ও দিদি আপু, আপনি ওদের মাইকটা অফ করে দেন।
অনেকের হয়তো মানে চালানো আছে, মিউট করা নেই, প্রবলেম হয় আর কি। স্যার আপনি অল মিউট দিয়ে দেন, অল মিউট দিলে হয়ে যাবে। না না, এটা তো আমি পারি না, অল মিউট কোথায় দেবো আন্দাজে, এত কিছু তো পারি না। সাকিব ভাই আর অদিতি আপু আপনারা কো-হোস্ট আছেন, আপনারা করতে পারবেন। আচ্ছা দেখেন, হ্যাঁ ভাইয়া বলেন। বলছি হ্যাঁ আপনি স্যারকে বাদ ওদেরকে দেন, মিউট করে দেন, স্যারকে বাদে মাঝে মাঝে একটু মিউট করে রাখেন। আচ্ছা ঠিক আছে। সবাইকে মিউট করে দেন। আচ্ছা স্যার কন্টিনিউ প্লিজ। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন যে বাড়িয়া ভাড়াটিয়া যদি এরা হয় 1 থেকে 19 পর্যন্ত, তাহলে কিন্তু বাড়িওয়ালাকে ভাড়া দেওয়ার সময় 5% ট্যাক্স কেটে ভাড়া দিতে হবে। অনেক সিএ ফার্ম আছে যারা অফিস ভাড়া নেয়, কিন্তু বাড়িওয়ালাকে যখন পেমেন্ট করে তখন কিন্তু 5% কেটে পেমেন্ট করতে হয়। বুঝতে পারছেন? একটা সিএ ফার্ম যেটা যদি ফার্ম হয়, পার্টনারশিপ ফার্ম হয়, পার্টনারশিপ ফার্ম হয়, তাহলে দেখা গেল যে তার হয়তো অফিস ভাড়া হলো ধরেন কথার কথা 2 লাখ টাকা। এটা ভাড়াটে এই 2 লাখ টাকা যখন বাড়িওয়ালাকে দিবে তখন 2 লাখ দিবে না, দিবে কত? 5% কেটে দিবে। 5% কি? ইনকাম ট্যাক্স, টিডিএস। টিডিএস মানে কি? ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, মানে উৎসে কেটে রাখা। ওই যে যেমন 2টা শিখাইলাম আজকে, বেতন থেকে 60,000, সঞ্চয়পত্র থেকে টিডিএস হচ্ছে 10,000, ওইরকম বাড়ি ভাড়া থেকেও টিডিএস হচ্ছে 5% রেট। আর এখানে একটা আছে যে ট্যাক্স ফ্রি হাউস প্রপার্টি ইনকাম, যে বাড়ি ভাড়া আয় করমুক্ত। কোন ধরনের বাড়ি ভাড়া আয় করমুক্ত? সেই বাড়িটা যদি রিলিজিয়াস, ওইটা যে ট্যাক্সটা ওই আপনার আমি আর কি বাড়ি এলাকায় তো আমি 5% ট্যাক্স কেটে তারপরে আমি ভাড়াটা দিব, আর ওই ট্যাক্সটা আমি সাবমিট করে দিব। ওই ট্যাক্সটা চালান করে সোনালী ব্যাংকে ওই বাড়িওয়ালার নামে জমা দিয়ে ওইটাও তাকে বাড়িওয়ালাকে দিতে হবে। যে ধরেন 1 লাখ টাকা ভাড়া, তা 5%-এ 5,000 টাকা হচ্ছে ইনকাম ট্যাক্স প্রতি মাসে কাটতে হবে। তো বাড়িওয়ালাকে যখন আপনি যাবেন ভাড়াটা দিতে, তখন 2টা খাম, এক খামের ভিতরে 95,000 আর এক খামের ভিতরে 5,000 টাকা চালান বুঝাই দেবেন, এই আপনার 1 লাখ টাকা ভাড়া দিয়ে গেলাম। খুলে দেখবে একটা খামে 95,000 আর একটা খামে দেখবে যে 5,000 টাকার চালান। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটা আমার রেসপন্সিবিলিটি আর কি, যদি আমি এই ক্যাটাগরিতে পড়ি তাহলে ট্যাক্স দেওয়াটা এটা আমার রেসপন্সিবিলিটি হবে বাই ল। বাই ল, ভাড়াটিয়ার রেসপন্সিবিলিটি। ভাড়াটিয়াকে ওই পরিশ্রমটুকু করতে হবে, বাড়িওয়ালার নামে, বাড়িওয়ালা থেকে ট্যাক্স কেটে বাড়িওয়ালার নামেই জমা হবে। হ্যাঁ, কে কাটিল? ধরেন অমুক সিএ ফার্ম, কাহার নিকট হইতে কাটিল? একটা মানে বাড়িওয়ালা যেই হোক না কেন। কোন ধারায় কাটিল? ওই আগে যে ধারাটা দেখাইছি ওইটা, এখানে ধারা স্যার 53 টিডিএস এর টাকা কি শুধু সোনালী ব্যাংকে দেওয়া যায় নাকি স্কেজিউল যে কোনো একটা ব্যাংকে দিলেই হয়? এইটা তো আমি যতটা জানি যে বাংলাদেশ ব্যাংক কিন্তু ট্রেজারি ফাংশন করে, বাংলাদেশ ব্যাংকে দিলেই সবচেয়ে ভালো। আর বাংলাদেশের মনে হয় সব সোনালী ব্যাংক এখন খুলে দিচ্ছে, ট্রেজারি ফাংশন করে। সোনালী ব্যাংক ছাড়াও আপনার অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক এগুলো মানে করে, কিন্তু প্রাইভেট ব্যাংকগুলোতে এগুলো দেয় না সম্ভবত। সোনালী ব্যাংকই হলো এটার মাস্টার আর কি, এবং গভর্নমেন্ট তখন ভালো কাজ করছে অনেক। মানে সেটা হলো সোনালী ব্যাংক এখন এই কাজটা সরকারের ফ্রি করে না, ওরা মনে হয় প্রতি 100 টাকায় 20 পয়সা করে পায়, কমিশন পায় সরকার থেকে। মানে এই টাকাটা জমা হলে এই টাকার উপরে ওরা আবার একটা কমিশন পায়, যাই হোক আর কি। তো এখন যেটা পড়াচ্ছি সেটা হলো যে কোন ধরনের বাড়ি ভাড়া আয় করমুক্ত। সেটা হলো যদি বাড়িটা রিলিজিয়াস বা চ্যারিটেবল পারপাসে, মানে ওই অর্গানাইজেশনটা যদি রিলিজিয়াস বা চ্যারিটেবল অর্গানাইজেশন হয়, এবং তার যে বাড়ি ভাড়া ইনকাম এটা সম্পূর্ণ করমুক্ত। যেমন আপনি দেখবেন যে বাইতুল মোকাররমের যতগুলো দোকান, এই দোকান ভাড়া তোলে হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন, ওইখানে ইসলামিক ফাউন্ডেশন আছে। ইসলামিক ফাউন্ডেশন যেহেতু একটা রিলিজিয়াস ট্রাস্ট, হ্যাঁ, ফাউন্ডেশন, এবং এই কারণে ওই আপনার ইসলামিক ফাউন্ডেশনের সমস্ত ইনকাম, বাড়ি ভাড়া ইনকাম সম্পূর্ণ করমুক্ত। আপনারা দেখবেন যে বিভিন্ন মসজিদের নিচে দোকান থাকে, 2-3টা দোকান, ওখান থেকে মসজিদ কমিটি ভাড়া তোলে, এবং ওই ভাড়ার টাকা দিয়ে মুয়াজ্জেমের বেতন ইত্যাদি ইত্যাদি, মানে কি বলে মসজিদের ইমাম সাহেব, মসজিদের খরচগুলো কিন্তু ওখান থেকে মিট করা সম্ভব হয়। ওইটা কিন্তু মসজিদের বাড়ি ভাড়ায় সম্পূর্ণ করমুক্ত। ইসলামিক ফাউন্ডেশনের বাড়ি, রামকৃষ্ণ মিশনের যদি এরকম সামনে কয়েকটা দোকান থাকে যেখান থেকে রামকৃষ্ণ মিশন ভাড়া তুলে থাকে, সম্পূর্ণ করমুক্ত।
মানে ধর্মীয় এবং দাতব্য প্রতিষ্ঠানের বাড়ি ভাড়া আয় সম্পূর্ণ করমুক্ত। তবে এটা কোনো এনজিওর বেলায় প্রযোজ্য হবে না, লেখা আছে লাল কালিতে। এই স্লাইডে কোনো কোশ্চেন? না স্যার, ক্লিয়ার। না স্যার। এখন আসেন আসল কথায়। এত সময় যে পড়ালাম আসল কথা কিন্তু বলা হয়নি। তাহলে কি সে আসল কথা? আসল কথা হলো এখন আপনার সামনে, সেটা হলো আমরা যে অ্যানুয়াল ভ্যালু ডিটারমিন করি, বাড়িওয়ালা কত ভাড়া পায়, ওই ভাড়ার উপরে কি ট্যাক্স হবে? নো। তাহলে ওইখান থেকে এই নিম্নলিখিত খরচগুলো বাদ দিয়া যে নিট আয় হবে, সেই নিট আয়টা হবে বাড়িওয়ালা করযোগ্য ভাড়া আয়। বুঝতে পারছেন? তো বলতে পারেন তাহলে আমরা বাড়ি ভাড়া যে সেটা পাচ্ছে সেখান থেকে বা অ্যানুয়াল ভ্যালু, সেখান থেকে আমরা কি কি জিনিস বাদ দেব? এক নম্বরই হচ্ছে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, বাংলা হচ্ছে মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয়। ওই বাড়ির টুকটাক মেরামত আছে, মেনটেনেন্স আছে। এই মেনটেনেন্সের মধ্যে কি কি পড়ে? মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরে নিচের ABCDEF এগুলো পড়ে। এগুলো সব বাবদ আইদার 1/4 or 30% অফ অ্যানুয়াল ভ্যালু। মানে এই যে কমন ওয়াটার, সুয়ারেজ, ইলেকট্রিসিটি, দারোয়ানের বেতন, সিকিউরিটি গার্ড, পাম্পম্যান, লিফটম্যান, কেয়ারটেকার, এই সমস্ত এদের সব বেতন সব মিলে কমন ইলেকট্রিসিটি, তারপরে ওয়াটার, সুয়ারেজ, এগুলো কমন আর কি, মানে ফ্ল্যাটের ভিতরের কিছু না, বাইরের আর কি, কমন। তো এইগুলা সব মিলে আইদার 1/4 যদি সেটা বসবাসের জন্য ভাড়া দেওয়া হয়, আর 30% যদি সেটা কমার্শিয়াল ইউজের জন্য ভাড়া দেওয়া হয়। অফিসের জন্য যদি ভাড়া দেয় তাহলে 30%, বাসা বাড়ির জন্য যদি ভাড়া দেয় তাহলে 1/4 মানে 25%, একই কথা আর কি। কিন্তু যদি মানে এর থেকে এই যে স্ট্যাটুটরি ডিডাকশন সে দাবি করলে এর কোনো প্রমাণ দিতে হবে না, বাড়িওয়ালাকে কিন্তু এর কোনো প্রমাণ দিতে হয় না যে আমি আদৌ হোয়াইট ওয়াশ করলাম কি করলাম না, এর কোনো প্রমাণ দিতে হয় না, কিন্তু একেবারে ঢালাও ভাবে কিন্তু সেইটা মাপ পায়, ঢালাও। বুঝতে পারছেন? কিন্তু পুরোটা খরচ না হয়, সে যদি দেখা যায় যে খরচ হয় না, তাহলে কিন্তু ওইটা 30 ধারায় গিয়ে হিট করে। বুঝতে পারছেন? ওই যে লেখা আছে যে বাট ইফ ইট ইজ নট রিয়েলি স্পেন্ট দেন দ্য আনস্পেন্ট অ্যামাউন্ট রিমেইনিং আনস্পেন্ট অ্যামাউন্ট শ্যাল বি ডিমড টু বি দ্য ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আন্ডার সেকশন 1930। তাহলে বলেন এটা নিয়ে কোনো কোশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে বাড়িওয়ালাকে যদি এটার প্রমাণ না দিতে হয় তাহলে মানে ট্যাক্সটা কিভাবে মানে কাটবে, বা আমরা কিভাবে বুঝবো যে সে কতটুকু কাটতেছে, বা এটার প্রমাণ ছাড়া আসলে কিভাবে বোঝা পসিবল 30% বা 1/4 কাটতেছে? কাটতেছে না, কিন্তু মানে বুঝতে পারেন নাই, মানে আপনার শব্দটা ঠিক হয় নাই। কাটতেছে মানে কি কাটতেছে? কাটাকাটির কথা বলি নাই, কিন্তু আমি বলছি বিয়োগ, মানে বাড়ি ভাড়া আয় যখন আমরা করতে বলছি খাতা কলম নিয়ে, তখন এই বাড়িওয়ালা কত ভাড়া পায়, যেমন আপনাকে একটা অঙ্ক দিছিলাম একটু আগে, সেটা হলো বাড়িওয়ালা 18 লাখ টাকা ভাড়া পায়। ওই যে আমি বলছিলাম যে বিবাহিত কন্যাকে নিজের কাছে এনে রাখছে, খালাতো ভাইকে রাখছে, খালাতো ভাইকে অবশ্য ভাড়া দিচ্ছে, এটা বলছিলাম কিন্তু একটু আগে, এবং আপনারা সবাই মিলে অঙ্কটা করছেন যে হ্যাঁ অ্যানুয়াল ভ্যালু হচ্ছে 18 লাখ, মনে পড়ে? হ্যাঁ জি স্যার। তাহলে মনে পড়লে তাহলে এখন বলেন তো যে ওই 18 লাখ টাকা থেকে রিপেয়ার এবং মেইনটেনেন্স বাবদ মানে বাড়িওয়ালা কত টাকা খরচ ক্লেম করবে? 4,50,000। হ্যাঁ, ক্লেম করবে 1/4, মানে 18 লাখ টাকার 1/4 4,50,000 টাকা সে মেরামত রক্ষণাবেক্ষণ বাবদ মানে বিয়োগ করবে, যে বিয়োগ করবে স্যার, এটা বাদ যাবে। হ্যাঁ বাদ যাবে, বাড়ি বিয়োগ ভাড়া করবে, ডিডাকশন হবে। হ্যাঁ মানে বাড়ি ভাড়া থেকে এটা ডিডাকশন হবে, ডিডাকশন হওয়ার পরে যেটা বের হবে সেটা হবে নিট বাড়ি ভাড়া। বুঝতে পারছেন? জি স্যার। কি কর না কারণ আমি তো আপনার কথা কিছু বুঝি নাই, কিন্তু আপনি বলছেন স্যার যদি প্রমাণ না থাকে তাহলে সে কাটবে কিভাবে, কত কাটলো, কাটা আমি কাটা শব্দটা কিন্তু বুঝি নাই। আপনি স্যার মিস্টেক হয়েছে, ডিডাকশন হবে। হ্যাঁ, কিন্তু এই যে ডিডাকশন, এই যে মানে বিয়োগ, এই বিয়োগটা মানে সে দাবি করলেই হবে, আমাদের লটাই তাই।
সে প্রকৃতপক্ষে তার বাড়ি আদৌ মেরামত করুক আর না করুক, সে মানে বাড়িতে দারোয়ান রাখুক আর না রাখুক, কথা হচ্ছে যে চোখ বন্ধ করে এই ধরনের খরচ সে পাবে। রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স একেবারে স্ট্রেইট 1/4। যদি 1/4 এর বেশি দাবি করে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অ্যালাউ করবে না, সে অ্যালাউ করবে 1/4 পর্যন্ত। কিন্তু যদি কম দাবি করে এবং সে যদি বলে যে আমার এত টাকা খরচ হয় না, তাহলে কিন্তু আমাদের 19-এর 30 নামে একটা সেকশন আছে, ওইটা হিট করবে। 19-এর 30, যেমন আপনাকে বলি 18 লাখ টাকা তো অ্যানুয়াল ভ্যালু, তাহলে 1/4 আপনি 4.5 লাখ টাকা, সে কিন্তু 4.5 লাখ টাকা চাইলেই পাইতো, জাস্ট ক্লেম করলেই কিন্তু এটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দিতে বাধ্য। কিন্তু সে বলছে না, আমার নতুন বাড়ি, আমার 4.5 লাখ খরচ হয় নাই, আমার খরচ হয়েছে 3 লাখ। তাইলে কিন্তু এই যে 4.5 লাখ টাকা আমরা প্রথমে বিয়োগ দেবো, কারণ এটা যেহেতু স্ট্যাটুটরি ডিডাকশন, বিধিবদ্ধ রেহাই, পরে আবার ওই 1.5 লাখ টাকা যে বেঁচে গেল, ওইটা কিন্তু 19-এর 30-এ গিয়ে হিট করবে। 19-এর 30-এ গিয়ে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হিসেবে ডাইরেক্ট যোগ হয়ে যাবে। বুঝতে পারছেন? যদি বেশি চায় তাহলে কিন্তু 1/4 পর্যন্ত পাবে, যদি কম চায় তাহলে কমটুকু পাবে, কিন্তু কমটুকু 1/4 টাকে দিতেই হবে। এটা একটা অঙ্ক করালে আপনি বুঝতে পারবেন। মুখের কথায় আপনি এত ভালো যে বুঝবেন এই লেভেলে, সেটা আমি মনে করি না। কিন্তু আমি দেখছি যে যখনই আমি একটা এক্সাম্পল দিই, ওইটা আপনাকে ভালোভাবে বুঝতে পারেন। ঠিক আছে? তা দেখি আজকে সময় পেলে একটা অঙ্ক করাবো, বাড়ি ভাড়ার একটা অঙ্ক করবো, তাতে করে আপনার আজকের পড়াটা আপনি বুঝতে পারবেন ভালোভাবে। তাহলে এইটা গেল রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স। বিশেষ করে এই যে 19-এর 30, ওখানে একটু ফ্যাকরা আছে। মানে যদি 1/4 দাবি করে বাড়িওয়ালা, পরীক্ষার অঙ্কে যদি 1/4 থাকে তাহলে তো ভালো, কোনো ঝামেলা নেই। কিন্তু যদি কম দাবি করে তাইলেই ভেজাল, তাইলেই আবার 19-এর 30-এ গিয়ে ওইটা ইনকাম হিসাবে গণ্য হবে। তারপরে দেখেন যে এটা ছাড়াও আপনার বাড়ির যে খাজনা, তারপরে মিউনিসিপ্যাল ট্যাক্স, কর্পোরেশনের ট্যাক্স, গ্রাউন্ড রেন্ট, ইন্স্যুরেন্স প্রিমিয়াম। ইন্স্যুরেন্স প্রিমিয়াম মানে ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এটা যদি কিসের বাড়ি হয়, যদি অগ্নি বীমা করা থাকে। তারপরে 6 নম্বরে হচ্ছে যে বাড়িটা যদি খালি থাকে, বাড়িটা এমন হতে পারে, শূন্যতা ভাতা স্যার। হ্যাঁ, শূন্যতা ভাতা। যদি বাড়িটা 2-3 মাস খালি থাকে তাহলে কিন্তু এটার উপরেও সে মানে ভ্যাকেন্সি অ্যালাউন্সটা পাবে। আর 7 এবং 8-এ যেটা বলা আছে সেটা হলো যে বাড়িটা যদি লোনের বাড়ি হয়, মানে বাড়িওয়ালা যদি লোন নিয়ে বাড়ি করে, তাহলে ওই লোনের যে ইন্টারেস্ট, ওই ইন্টারেস্টটাও কিন্তু এখান থেকে বাদ যাবে। এবং ইন্টারেস্ট কোনটা বাদ যাবে, ধরেন হাউস বিল্ডিং লোন নিচ্ছে, সে লোনের ইন্টারেস্ট আসছে ডিউরিং দ্য ইয়ার, ধরেন কথার কথা 2 লাখ টাকা, কিন্তু সে পরিশোধ করছে মাত্র 70,000 টাকা, মানে সে একজন ডিফল্টার, মানে লোনের ইন্টারেস্ট মানে ঠিকমতো পরিশোধ করতে পারে না। ডিউরিং দ্য ইয়ারে ব্যাংক তাকে চার্জ করছে 2 লাখ টাকা সুদ, কিন্তু সে পরিশোধ করছে 70,000 মাত্র। তাহলে আমরা তাকে কি 2 লাখ টাকা অ্যালাউ করবো না 70,000 টাকা অ্যালাউ? আমরা মানে ডিসিটি, এই যে আপনি যে ক্লাস করতেছেন ডিসিটি হিসেবে ক্লাস করতেছেন, তার মানে আপনাকে ডিসিটি হিসেবে অঙ্ক করতে হবে। পরীক্ষায় যে অঙ্ক আসবে, আপনি অ্যাজ এ ডিসিটি আপনি তার ইনকাম কম্পিউট করতে হবে। ভালো কথা। এখন বলেন তো এটার উত্তর কি? মানে এই যে আমরা খরচ হিসেবে কত টাকা মানবো, ইনকাম ট্যাক্স কত টাকা মানবে, কি ইন্টারেস্ট অন হাউস বিল্ডিং লোন 2 লাখ, 70,000। 2 লাখ টাকা না, এই উত্তর হবে 2 লাখ। কারণ কি এখানে 7 নাম্বারটা পুরো পড়েন নাই আপনি। 7 নাম্বারে বলা আছে ইন্টারেস্ট পেয়েবল ফর দ্য ইয়ার অন সাচ লোন। 7 নাম্বারের যে শেষের লাইনটা, সেটা হলো যে পরিমাণটাকে ইন্টারেস্ট চার্জ করছে, যেটা পেয়েবল, সেইটাই অ্যালাউবল। এটা পুরো আইনটাই কিন্তু বাড়িওয়ালার পক্ষে, যদিও বাড়িওয়ালা ব্যাংকে সুদ পেমেন্ট করছে মাত্র 70,000, পুরোটা পেমেন্ট করে নাই, তার সত্ত্বেও পুরোটার উপরে সে কিন্তু রেয়াত পাবে, পুরোটাই বিয়োগ হবে। এবং আরো একটা মজার কথা বলা আছে 8 নম্বরে, যেটা হলো যে কোনো বাড়িওয়ালা একটা বাড়ি নির্মাণের জন্য একটা লোন নিল, কিন্তু লোন নিয়ে বাড়িটা কনস্ট্রাকশন করতে তার হয়তো 4 বছর লাগছে। এই 4 বছর তো সে বাড়ি ভাড়া দিতে পারে না, বাড়িটা হয়ই নাই। তো 4 বছর পরে যখন বাড়িটা কমপ্লিট হলো, তখন সে ভাড়া দেওয়া শুরু করলো। তাইলে বাড়ি নির্মাণকালীন যে লোনের ইন্টারেস্ট, এটা তো সে কোথাও থেকে বিয়োগ করতে পারে নাই, কারণ বাড়িটা ভাড়া তো হয় নাই, বাড়িই তো হয় নাই তখন।
এই জন্য সরকার কত ভালো দেখেন, এখানে আইনে বলছে যে সে যখন প্রথম বাড়ি ভাড়া দেওয়া শুরু করবে তখন ওই ডিউরিং দ্য ইয়ারের যে লোনের ইন্টারেস্টটা তো বাদ যাবেই 7 নম্বর যেটা করানো হয়েছে। উপরন্তু আপনার বাড়িটার কনস্ট্রাকশন কালীন যে লোনের ইন্টারেস্ট ওইটাকেও 3 ভাগ করে, মানে 3 ভাগ করে প্রথম যে বছর ভাড়া দিবে ওই বছর 1 ভাগ, পরের বছর 1 ভাগ, তারপরে 1 ভাগ, 1/3 1/3 1/3 ফিনিশ। মানে ওই লোনের ইন্টারেস্টটাও সে কিন্তু বিয়োগ পাবে। বুঝতে পারছেন? তো দেখেন আর কি এখানে এই যে স্লাইড, এই 8 নাম্বার পর্যন্তই শেষ। মানে আমরা অ্যানুয়াল ভ্যালু থেকে কি কি খরচ বিয়োগ করে আমরা নিট বাড়ি ভাড়া আয় পরিগণনা করব, এবং আমি একটা ব্রেক দেব, ব্রেকের পরে আমরা একটা অঙ্ক করব, বাড়ি ভাড়ার অঙ্ক। ওই বাড়ি ভাড়ার অঙ্ক যদি আমি একটা দেই তখন আপনি হাতে কলমে বুঝতে পারবেন যে কিভাবে বাড়ি ভাড়া ইনকাম কম্পিউট করে। তো বলেন এই স্লাইডে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আবার যা পড়াচ্ছি সেটা যে আপনি পুরোপুরি বুঝতে পারতেছেন সেটা না, সেটাও আমি বুঝি, কিন্তু অঙ্ক করলে ক্লিয়ার হবে। স্যার 8 নম্বর পয়েন্টটা যদি আরেকবার একটু রিপিট করতেন, আমার একটু বুঝতে প্রবলেম হয়েছে। 8 নাম্বারটা একটু বুঝতে প্রবলেম হওয়ারই কথা। 8 নাম্বারটা একবারে বোঝার কথা না। সেটা হলো যে সমস্ত বাড়িওয়ালা লোন নিয়ে বাড়ি করে, কিন্তু ধরেন উত্তরায় সে একটা বাড়ির কাজে হাত দিল, বাড়িটা কমপ্লিট করতে তার 4 বছর লাগছে বা 5 বছর লাগছে, কিন্তু এই 5 বছর বসে তো সে লোনের ইন্টারেস্টের ঘানি টানতেছে। এটা তো সত্যি কথা, ব্যাংক আর ছাড়তেছে না, তাই প্রতি বছরই তো ইন্টারেস্ট চার্জ করতেছে লোনের উপরে, কিন্তু সেই যে ইন্টারেস্ট এক্সপেন্স যেটা, সেটা তো সে কোনো জায়গা থেকে বিয়োগ করতে পারতেছে না, ওটা তো খরচ হিসাবে কোথাও দাবি করতে পারতেছে না, তার তো ভাড়াই হয় না। এই জন্য মানে 8 নম্বরে বলছে যে ওই ভদ্রলোক 4 বছর পরে বা 5 বছর পরে বা ইভেন 2 বছর পরে যখন বাড়ি ভাড়া দেওয়া শুরু করলো, তখন ওই কনস্ট্রাকশন পিরিয়ড কালীন যে ইন্টারেস্ট সেইটাকে সে 3 ভাগ করে 1/3 খরচ বাদ দিবে প্রথম বছরে, 1/3 দ্বিতীয় বছরে, আর বাকি 1/3 তৃতীয় বছরে সে অ্যানুয়াল ভ্যালু থেকে বিয়োগ করতে পারবে। ইটস অ্যালাউড। জি স্যার, কিছুটা বুঝছি। অঙ্ক করলে আর একটু বেটার হবে। এই হলো বাড়ি ভাড়া আয়ের উপরে একটা পূর্ণাঙ্গ প্রেজেন্টেশন। বুঝতে পারছেন? এখন যদি এটার কোনো পার্ট আপনি বুঝতে না পারেন তাহলে আপনি করতে পারেন, অ্যাকর্ডিং বলতে পারি বা আবার দেখাতে পারি। হ্যাঁ বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে, যদি আমার ট্যাক্সের তুলনায় আমার ইন্টারেস্ট রেট তো আমার রেয়াত যেটা পাবো ওইটা তো, তাহলে তো আমি ইনকাম ট্যাক্সটা কিভাবে দেখাবো? সেক্ষেত্রে কি আমি মিনিমাম ট্যাক্স প্রোভাইড করব নাকি? না, কোশ্চেনটা হয় নাই। কোশ্চেন আমি বাড়ি ভাড়ার উপরে না, যে সাউন্ড অফ করেন, আপনি নিজের সাউন্ড অফ করেন, তারপরে মিউট করেন নিজেকে। আচ্ছা শোনেন, এখন কথা হলো যে ধরেন করদাতা বাড়ি ভাড়া পায় 100 টাকা, আর এই যে যত বিয়োগ দেখানো হলো, মানে এই রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স, তারপরে লোনের ইন্টারেস্ট, তারপরে কনস্ট্রাকশন পিরিয়ডে লোনের ইন্টারেস্ট, ট্যাং ট্যাং এগুলো সব বাদ দিয়া দেখা গেল 100 টাকা, এখান থেকে খরচ হইল 117 টাকা। তাহলে কি 17 টাকা কি নেগেটিভ ইনকাম হবে ফ্রম হাউস প্রপার্টি? ইনকাম আপনার মানে বিয়োগ করলে বিয়োগফল মেবি পজিটিভ, মেবি সাউন্ডগুলো করে কে? আচ্ছা ঠিক আছে, আমরা একটা ব্রেক দিয়ে দিই, একটা 15 মিনিটের একটা ব্রেকের পরে একটা অঙ্ক নিয়ে আসতেছি, ঠিক আছে? যদি আর জি স্যার ঠিক আছে স্যার। 8টায় 5 স্যার। কি 8টায় 5 পর্যন্ত স্যার? 9টা 5। 9টা 5। ওই 9টায়, সরি 9টায় 5 এর দিকে আর কি। হ্যাঁ ঠিক আছে, 9টা 5 না 15 মিনিটে কি 9টা হয় না? এখন তো বাজে কয়টা? 9:15। হ্যাঁ স্যার 9টা পর্যন্তই ব্রেক দেন। হ্যাঁ 9টা। জি স্যার। ওকে স্যার।
স্যার 20 মিনিট হলে একটু ভালো হয় স্যার, নামাজ পড়তে পারবো তাহলে। ঠিক আছে 9:05 ঠিক আছে। জি স্যার ঠিক আছে 9টা স্যার। 5 নমস্কার। ঠিক আছে স্যার। নমস্কার স্যার। নমস্কার, তাহলে আমরা আবার শুরু করি। জি স্যার। জি স্যার।
আচ্ছা, অঙ্কটা তুলছেন? জি স্যার। জি স্যার। স্যার রিপেয়ার এন্ড মেইনটেন্সটা কত ছিল জানো? 2,80,000। ও হ্যাঁ, 2,80,000। হয়। হয়নি।
ওরে জ্বালাতন। একটা জিনিস আর করার মতো নেই। 30%। আচ্ছা, এবার যারা কো হোস্ট আছেন, এই গীতারানী কর্মকার, তার মাইক্রোফোনটা একটু মিউট করে দেন। স্যার আগের পেজটা একটু যাবেন। যাব। থ্যাংক ইউ স্যার। দেখেন এটা তোলা হলো, তাহলে পরের পরের পেজে স্যার স্যার গীতারে বেশ তোলা শেষ।
স্যার ভ্যাকেন্সি অ্যালাউন্সটা। ও সরি এটার ভ্যাকেন্সি অ্যালাউন্সটা আসবে। ভাই বারবার একটা সমস্যা হচ্ছে, কিন্তু বারবার ওই যে স্ক্রিন থেকে চলে যাচ্ছে, কে কি করতেছেন জানি না, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। কই আমাদের তো হচ্ছে না। সবাই মাইক গুলা মিউট করে দেন। ফজলুল হক ভাই। জি ভাই মাইকটা মিউট করে দেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ অঙ্কটা খুলছেন? হ্যাঁ স্যার তুলছে। আচ্ছা দেখেন প্রথম থেকে অঙ্কটা বুঝলেন কিনা। অঙ্কটা কি ছিল? অঙ্কটা যদি কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা ছিল এরকম। লোক তার বাড়ি একটা ব্যাংকের কাছে ভাড়া দিচ্ছে। ব্যাংকের কাছে ভাড়া মানেই হচ্ছে তার কমার্শিয়াল স্যার। এটা সাউন্ড অফ করেন ফজলুল হক। হ্যালো স্যার, সাউন্ড অফ তো স্যার আমার। চলো শব্দ আসে কথা। আচ্ছা শোনেন, সেটা হলো কোশ্চেন করবেন, যখন কোশ্চেন করবেন নিজের সাউন্ডটা খুলে কোশ্চেন করবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যখন কথা বলতেছি তখন আপনার সাউন্ড খোলা, উল্টাপাল্টা কথা আসতেছে, খাওয়ার কথা আসতেছে, কত কথা আসতেছে। আচ্ছা শোনেন, সেটা হলো যে এক ভদ্রলোক তার বাড়িটা একটা ব্যাংকের কাছে ভাড়া দিছে 1,00,000 টাকা। এখান থেকে বোঝাই যায় কমার্শিয়াল পারপাসে ভাড়া। এবং ভাড়াটা দিছে কবে থেকে কবে পর্যন্ত? 1 সেপ্টেম্বর 2019 থেকে 30 জুন 2020, মানে 10 মাস। বিফোর দ্যাট দ্য হাউস ওয়াজ ভ্যাকেন্ট। তার মানে বিফোর দ্যাট মানে কি? বিফোর দ্যাট আমাদের বছর শুরু হয় কবে? 1 জুলাই থেকে। তাহলে জুলাই আগস্ট 2 মাস খালি ছিল বাড়িটা 2019 সালে। তার মানে প্রথম 2 মাস। তো হি ক্লেম দ্য ফলোইং এক্সপেন্ডিচার অ্যাগেনস্ট হিজ হাউস রেন্ট। তার সে যে বাড়ি ভাড়া পায় তার বিপরীতে এই 3টা খরচ সে দাবি করছে। একটা হলো মেরামত ও রক্ষণাবেক্ষণ 2,80,000, আর পৌর কর হচ্ছে 50,000, আর বাড়িটা 2 মাস খালি ছিল বিধায় সে দাবি করছে ভ্যাকেন্সি অ্যালাউন্স। কম্পিউট হিজ হাউস প্রপার্টি ইনকাম।
ভেরি সিম্পল অঙ্ক দিছি, জটিল কোনো অঙ্ক দেইনি। তো সেইখানে এর উত্তরটা কি? উত্তর আপনি কিন্তু উপরে ওইভাবে সাজাবেন, মিস্টার এ কম্পুটেশন অফ হাউস প্রপার্টি ইনকাম ফর দ্য ইনকাম ইয়ার এন্ডেড অন 30th জুন, মানে ইনকাম ইয়ার হচ্ছে 19-20, অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 20-21। তো অ্যানুয়াল ভ্যালু কত? অ্যানুয়াল ভ্যালু তো আমরা জানি, আমরা আজকে শিখলাম যে করদাতা বাড়িওয়ালা যে বাড়ি ভাড়া দেখিয়েছে অথবা ডিসিটির কাছে যেটা রিজনেবল বলে মনে হয়, যেটা ন্যায়সঙ্গত বলে মনে হয়, এই দুইটার মধ্যে যেটা হায়ার। কিন্তু আমার তো এই অঙ্কে বলা আছে অ্যাজ দ্য রিজনেবল রেন্ট ইজ নট গিভেন ইন দ্য কোশ্চেন, সো আই অ্যাসিউম দ্যাট রেন্টাল ভ্যালু শোন বাই দ্য অ্যাসেসি ইজ রিজনেবল। সুতরাং আমি ধরে নিচ্ছি যে বাড়িওয়ালা যে তার বাড়ি ভাড়া পাচ্ছে বলে দাবি করতেছে এটা রিজনেবল, অ্যান্ড হেন্স ইট ইজ টেকেন অ্যাজ অ্যানুয়াল ভ্যালু। এবং সেক্ষেত্রে ওইটাই আমরা 12 দিয়ে গুণ করে অ্যানুয়াল ভ্যালু নিলাম। কিন্তু এই কথাটা বলতে হবে, এই কথাটা যদি আমরা না বলি, শুধু ডাইরেক্ট আপনি 1 লক্ষ টাকারে 12 দিয়ে গুণ করে 12 লাখ টাকা বসাবেন, তাতে নাম্বার একটু কম পাবেন। কারণ অ্যানুয়াল ভ্যালু মানে সে যেটা দেখাইছে সেটা নয়। তাহলে কি? সে যেটা দেখাইছে অথবা মানে যেটা ডিসিটির কাছে রিজনেবল হয়, দুইটার মধ্যে যেটা হায়ার। সুতরাং ও কথাটা বলতে হবে যে আমি ধরে নিলাম যে প্রশ্নপত্রে যেহেতু রিজনেবল রেন্ট দেয়া নাই, সুতরাং আমি ধরে নিলাম যে সে যেটা দেখাচ্ছে ওটা রিজনেবল, সুতরাং ওইটাই অ্যানুয়াল ভ্যালু হিসেবে নেওয়া হলো। আর একটা কথা, সে ভাড়া পাচ্ছে কিন্তু 10 মাস। তো আপনার 10 মাসে কিন্তু বছর হবে না। আপনি এমন না যে 10 মাসের ভাড়া পাইছে সুতরাং আমি 1 লক্ষ টাকারে 10 দিয়ে গুণ করি, 10 লক্ষ টাকা করি, যেহেতু সে 10 লক্ষ টাকা ভাড়া পাইছে ওই 10 মাসে, বাকি 2 মাস খালি ছিল, তা হবে না। এইখানে আপনাকে 12 দিয়ে গুণ করতেই হবে। অ্যানুয়াল শব্দটার মানে হলো বার্ষিক। এইখানে আর যাই হোক, যে কয় মাসই খালি থাক, আপনাকে কিন্তু 12 দিয়ে গুণ করতেই হবে। এরপরে সে কিন্তু এই যে 2 মাস খালি ছিল, এই জন্য আমরা কিন্তু 2 মাসে ভ্যাকেন্সি অ্যালাউন্স দিচ্ছি। এখন কি কি বাদ যাবে? 3টা জিনিস বাদ যাবে। 1 নম্বরে চোখ বন্ধ করে বাদ যাবে রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স 30% অফ অ্যানুয়াল ভ্যালু, মানে বিং কমার্শিয়াল। আর যদি এটা কমার্শিয়াল না হতো তাহলে কিন্তু আমরা 1/4 25 বা 1/4 আমরা বাদ দিতাম। তো সুতরাং আমরা মেরামত ও রক্ষণাবেক্ষণ এই যেটা 30% বাদ দেব, এই সময় কিন্তু চোখটা বন্ধ করে বাদ দেব, চোখ খুলে নয়। চোখ খুললে দেখবো 2,80,000, সুতরাং চোখ খোলা যাবে না, চোখ খুলবো পরের পাতায়। এই পাতায় চোখ বন্ধ করে 30% চোখ বন্ধ করে অ্যালাউ করতে হবে, সে চাক আর না চাক, কম চাক বা বেশি চাক। সোজা অঙ্ক, চোখ বন্ধ করে 30% বা 25%। তারপরে 2 নম্বরে হলো মিউনিসিপ্যাল ট্যাক্স, 3 নম্বরে হচ্ছে ভ্যাকেন্সি অ্যালাউন্স। এই যে 3 নম্বরে হচ্ছে ভ্যাকেন্সি অ্যালাউন্স। এইটা অ্যাজ দ্য হাউস ওয়াজ ভ্যাকেন্ট ফর 2 মান্থ, যেহেতু বাড়িটি 2 মাস খালি ছিল, সুতরাং 1 লক্ষ টাকা গুণ 2 সমান 2 লক্ষ। তো যোগফল মানে যেগুলো বিয়োগ যাবে 12 লাখ টাকা থেকে, সেই 3টার যোগফল হচ্ছে 6,10,000, সম্ভবত 6,10,000 টাকা। এই 6,10,000 টাকা যদি আমি অ্যানুয়াল ভ্যালু 12 লক্ষ টাকা থেকে বিয়োগ করি, তাহলে হবে 5,90,000 টাকা। কিন্তু এখানে একটা ফ্যাক্টর হলো এই যে ডিমড ইনকাম। ডিমড ইনকাম মানে হলো ধরে নিতে হবে, মানে আন্ডার সেকশন 19-30 সেখানে রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স অ্যালাউড, মানে আমরা অ্যালাউ করছি কত? চোখ বন্ধ করে অ্যালাউ করছি 3,60,000 টাকা। সে চাইছে কত? 2,80,000। তাহলে সে যেহেতু আনস্পেন্ট অ্যামাউন্ট যেটা আইনসঙ্গতভাবে তার পাওয়ার কথা, কিন্তু সে চায় নাই বিধায় আমরা দিতে পারলাম না, তার খরচ হয় নাই বিধায় আমরা মানে 19-30 এক্ষেত্রে অ্যাট্রাক্ট করছে, সেটা হলো 80,000 টাকা। সুতরাং তার টোটাল বাড়ি ভাড়া ইনকাম হবে 6,70,000। এখানে একটা কথা বলি, সে যে মেরামত ও রক্ষণাবেক্ষণ চাইছে কত? 2,80,000। সে যদি 3,80,000 চাইতো তাহলে কি হতো? স্যার তখন 20,000 টাকা ডিমড ইনকাম হিসেবে অ্যাড হয়ে যেত। 3,60,000 টাকা হইতো, 3,60,000 টাকা ওখানে মাইনাস হতো। তাইলে আমাদের এই বাড়তি পরিশ্রম করতে হইতো না। মানে 3,80,000 টাকা যদি চাইতো, সে পাইতো 3,60,000। চাওয়ার থেকে পাওয়া যদি কম হয় তাহলে এই 19-30 এই ভেজাল নাই। 19-30 ভেজাল কখন? সেটা হলো যে মানে যেটা পাইছে তার থেকে যদি কম চায়, তখন। বেশি চাইলে তো বেশিটুকু পাবে না। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার। সোজা কোশ্চেন আর কি। মানে 30%-এ আসে কত? ম্যাক্সিমাম 30% পর্যন্ত পাবে, তাই না?
30% রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স বাবদ পাবে হচ্ছে 3,60,000 টাকা। সে যদি 4 লাখ টাকা চায় তো কি হবে? 4 লাখ টাকা চাইলে 4 লাখ টাকা পাবে না। আর 4 লাখ টাকার যে বাকি 40,000-এর কি হবে? কিছুই হবে না। আমাকে বাকি 40,000-এর জন্য কিছুই করিতে হইবে না। কিন্তু যদি কম চায় তাইলে কিন্তু এটা করতে হবে, যেটা টানানো। টানানো যেটা, সেটা হলো কম সাইজে, তাই না? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন বলেন, অঙ্ক দিলাম এবং অঙ্কের অ্যান্সার করে দিলাম, লেখায় দিলাম, আপনারা টুকে নিছেন। এখন যদি কোনো কোশ্চেন থাকে আপনি করতে পারেন। স্যার 1930 এই ধারাটা স্যার কতদিন থেকে মানে প্রচলিত? এই ধারাটা তো 4-5 বছর হলো আর কি। স্যার আমরা অনার্স লেভেলে যখন করছি মানে 3,60,000 থেকে 2,80,000 স্যার, এটা বাদ দিয়ে করি নাই, এর জন্যই শুনলাম। হ্যাঁ, ঠিক আছে। 4-5 বছর হয়েছে। আচ্ছা, তা দেখেন, এই যে একটা বাড়ি ভাড়ার অঙ্ক দিলাম এবং বাড়ি ভাড়ার অঙ্কটা মানে করেও দিলাম। আমি করে দিলাম কেন? আপনারা তো বিগিনার, তো সুতরাং আজকে থিওরি পড়ালাম, থিওরির সাথে একটা অঙ্ক দিলাম। তো অঙ্ক দিলাম ওই কারণেই যে অঙ্কটা যেন আপনি মানে বুঝতে পারেন, থিওরির সাথে আপনি রিলেট করতে পারেন, যেটা পড়ানো হলো আর কি। বুঝতে পারছেন? স্যার এটার সাথে আরেকটু অ্যাড করলে মনে হয়, বা পরবর্তীতে আরেকটা অঙ্ক দেখালে ইন্টারেস্ট সহ। ইন্টারেস্ট তো এখনই দেখাইতে পারি। ইন্টারেস্ট হ্যাঁ স্যার, 1 লাখ টাকা ওই ব্যাংক ঠিক ইন্টারেস্ট। আছে, 1 লাখ টাকা ব্যাংকে, তাহলে 4 নম্বরে হবে 1 লাখ টাকা। তাহলে তো এই 6,10,000 জায়গায় হবে 7,10,000। ওটা তো এমন আহামরি কিছু না, ওটা দিতে পারি, কোনো বিষয়ই না। স্যার আমি ওই 6,10,000 ওইটা এখনো আনসিওর স্যার, আমি ওইটা নিয়ে ভাবতেছি, একটু ওইটা যদি আরেকটু বলতেন। 12 লাখ টাকা তার হলো মানে অ্যানুয়াল ভ্যালু। জি স্যার। এই যে 12 লাখ টাকা, তো এখান থেকে বিয়োগ যাবে কি কি? এখান থেকে 3টা জিনিস বিয়োগ যাবে। রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স হলো 3,60,000, 50,000 আর 2 লাখ। এই 3টার যোগফল মনে হয় 6,10,000 হয়। জি স্যার। 6,10,000 কোত্থেকে আসলো, এটা হলো ওনার কোশ্চেন। তাহলে আপনার কোশ্চেনের উত্তর হলো 6,10,000 হলো 3টি বিয়োগের যোগফল। কি কি বিয়োগ? মেরামত ও রক্ষণাবেক্ষণ 3,60,000, পৌর কর 50,000 আর ভ্যাকেন্সি অ্যালাউন্স 2 লাখ। এই 3টার যোগ দেন 6,10,000 হবে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে দেখেন, আজকে ওইটা শুরু করলে শেষ হবে না। এগ্রিকালচারাল ইনকাম পড়ানোর কথা ছিল, কিন্তু এগ্রিকালচারাল ইনকাম পড়ে শেষ করা যাবে না। এই জন্য এগ্রিকালচারাল ইনকাম নেক্সট ক্লাসে হবে। আজকে এই 2টা হেডই হলো। 2টা হেডের ভিতরে প্রথম যে হেডটা পড়ানো হয়েছে ওটা অত ইম্পর্টেন্ট না, কিন্তু এই যে বাড়ি ভাড়া ইনকামটা খুব ইম্পর্টেন্ট। বাড়ি ভাড়া ইনকাম কিন্তু আপনার পরীক্ষায় কমন, পরীক্ষায় অঙ্ক থাকবে। তো সেইখানে এই যে অঙ্কটা দিলাম, এই অঙ্ক কিন্তু আমি স্যালারির যে অঙ্কটা আপনাদেরকে দিছি তার সাথে এটা জোড়া দিয়ে দিতে পারতাম। তো যদি জোড়া দেই তাহলে তো আপনি 3টা হেডে অঙ্ক করতে পারবেন, তাই না? তখন কিন্তু 3টা হেডের অঙ্ক করতে। স্যার বাড়ি ভাড়া কি আমাদের আজকেই শেষ? বাড়ি ভাড়া আজকেই শেষ, কারণ বাড়ি ভাড়া লাগবে। স্যার আচ্ছা, তাহলে ওই যে মানে বাড়িটি যদি বহুতল বিশিষ্ট হয় তখন সেই ক্ষেত্রে কিভাবে করব? বহুতল? বহুতল হলে বহু দিয়ে ভাগ দিতে হ্যাঁ হবে, অসুবিধা কি? এই বাড়িটাই তো স্যার, বহুতল এটা মানে কোন কোন? হয় কি, এইটাই তো বহুতল অঙ্ক করা। এটা তো তার দোতলা বাড়ি, পুরোটাই ব্যাংক নিয়ে নিচ্ছে। হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি যদি মালিক নিচতলায় থাকে বা উপরতলায় থাকে, একতলা ভাড়া দেয় তখন। ও আচ্ছা, না সেই ক্ষেত্রে যেটা হয় সেটা তো মালিক যদি একটা ফ্লোরে থাকে আর একটা ফ্লোর যদি ব্যাংকের কাছে ভাড়া দেয় 1 লাখ টাকা করে, তাহলে এই অঙ্কই তো হবে, ওই অঙ্কই তো করাই দিচ্ছি। ধরে নেন যে সে নিচতলায় থাকে, মানে দোতলায় থাকে, নিচতলা পূবালী ব্যাংকের কাছে 1 লাখ টাকা করে ভাড়া দিচ্ছে। স্যার স্যার যতদূর মনে সেক্ষেত্রে কি পড়ে স্যার, স্যার যে 2 দিয়ে ভাগ করতাম স্যার, এই মিউনিসিপাল কস্ট সেটা হলো তারপরে যদি আদার্স। এমন হয় যে একটা দোতলা বাড়ি, সে একটা ফ্লোর ভাড়া দিচ্ছে পূবালী ব্যাংকের কাছে 1 লাখ টাকা করে, আজকের অঙ্কটাই ধরেন, আর একটা ফ্লোরে সে নিজে থাকে, কিন্তু পৌর কর
50,000 টাকা, এটা পুরো বাড়ির পৌরকর দাবি করছে, তাহলে কিন্তু পুরো বাড়ির পৌরকর সে পাবে না। তখন কিন্তু পৌরকর ওই যে 50,000 টাকার অর্ধেক 25,000 টাকা পাবে। হ্যাঁ স্যার সেটাই। বাড়ি যে অংশ ভাড়া দেয়া হয় ওই অংশের বিপরীতে যে আপনার এক্সপেন্ডিচার সেটাই অ্যালাউবল হয়, পুরো বাড়ির তো হবে না। কারণ যে অংশ ভাড়া দেওয়া হয়নি সেই অংশের তো অ্যানুয়াল ভ্যালু ডিটারমিন হয়নি। অ্যানুয়াল ভ্যালু যে অংশে ডিটারমিন হবে না সেই অংশের অ্যাগেনস্টের কোনো খরচও বিয়োজন হবে না। বুঝতে পারছেন? তাহলে কি রিপেয়ার মেইনটেনেন্স এর খরচগুলো কি ওইভাবে ডিভাইডেড হবে না যেটা দেওয়া থাকবে টোটালি হবে? বাড়িওয়ালার জন্য যে ওই বাড়ি থাকবে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স ডিভাইডেড হবে না। রিপেয়ার এন্ড মেইনটেনেন্স হলো অ্যানুয়াল ভ্যালুর 30% বা অ্যানুয়াল 65%। এবং অ্যানুয়াল ভ্যালু ডিটারমিন হচ্ছে ভাড়া দেওয়া অংশের উপরে, পুরো বাড়ির নয়। পুরো বাড়ির অ্যানুয়াল ভ্যালু আমরা করতেছি না। যে অংশ ভাড়া দেওয়া হয় না নিজে থাকে ওটার অ্যানুয়াল ভ্যালু হয় না। আমরা থিওরি যখন পড়াইছি তখনও শুনছেন, তাই না? তো সুতরাং মানে এই যে আপনি বলছেন যে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স যেটা 30% অফ অ্যানুয়াল ভ্যালু 3,60,000, এটারও কি অর্ধেক করে 180 করবো? এটাকে অর্ধেক করবো কেন? অর্ধেক করবো হলো রিপেয়ার এবং মেইনটেনেন্স বাদে বাকি যে খরচগুলো এগুলো, যেমন মিউনিসিপ্যাল ট্যাক্স, খাজনা, এইগুলো, বা ইভেন পুরো বাড়িটাই যদি লোনের বাড়ি হয় এবং সেই লোন যদি হয় ধরেন 2.5 লাখ টাকা বছরে, তাহলে কিন্তু অর্ধেক বাড়ি যদি ভাড়া দেওয়া হয় তাহলে কিন্তু অর্ধেক খরচ বাদ পাবে। মানে লোনের ইন্টারেস্ট যদি 2.5 লাখ হয় সে পাবে 1.25 লাখ, 1,25,000। বুঝতে পারছেন? কিন্তু রিপেয়ার এন্ড মেইনটেনেন্স পাবে পুরোপুরি, ভ্যাকেন্সি পাবে পুরোপুরি। এই হাউস প্রপার্টির উপর আমরা একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার। যেমন হাউসের মালিকানা যদি দুইজন থাকে সেই ক্ষেত্রে কিভাবে এটা করে? বলছি তো, সেটা হলো একটা বাড়ির যদি একাধিক মালিক হয় তাহলে প্রত্যেকের অ্যাসেসমেন্ট সেপারেটলি হবে, আলাদা আলাদা। ধরেন একটা বাড়ি ওই যে 2 জন মালিক ধরেন কথার কথা, এবং ওই বাড়িটা পূবালী ব্যাংকের কাছে ভাড়া দেওয়া 1 লাখ টাকা করে, তাহলে আজকে আমরা অ্যানুয়াল ভ্যালু যে মিস্টার এ আর মিস্টার বি 2 জন মালিক, তাহলে কিন্তু 50-50 হয়ে যাবে, 1 লাখ হবে না। 50,000 গুণ 12, 6 লাখ টাকা হবে অ্যানুয়াল ভ্যালু এর হাতে, আর বির হাতেও হবে 6 লাখ। এইভাবে আর কি। ঠিক আছে? জি স্যার। তাহলে দেখেন ওই যে আজকে যে 2টা-3টা পড়ানোর কথা ছিল ওইটা তো মানে হবে না এই কারণে ওটা সময় তো কুলাবে না। এই কারণে অসুবিধা নাই, আমরা পরে পড়াবো। পরবর্তী দিন কি পড়াবো সেটাও শুনে রাখেন। পরবর্তী দিন হচ্ছে আপনার, এটা তো গেল আপনার 24-25, এরপরে এগ্রিকালচারাল ইনকাম আর হচ্ছে ওই মানে বিজনেস ইনকাম, এগুলোই হবে। ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন এটা অনেক বড়, তো আগামী ক্লাসে আমাদের টার্গেট থাকবে ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন পড়ানো। বুঝতে পারছেন? আর এগ্রিকালচার ইনকাম, ক্যাপিটাল গেইন, এটা যদি পারা যায় হবে, না হয় পরের দিন হবে। তো এভাবে করে করে আমরা 7টা হেড শেষ করব। গত পরশু দিন গেছে একটা হেড, সেটা হলো ইনকাম ফ্রম স্যালারি। আজকে গেল 2টা হেড। 2টা হেডের ভিতরে সেকেন্ড হেডটা খুব গুরুত্বপূর্ণ এবং ভেরি কমন। বুঝতে পারছেন? জি স্যার। তো এখন দেখেন আজকে যা পড়ানো হলো এ নিয়ে কোনো কোশ্চেন থাকে কিনা, আছে কিনা, তাহলে করতে পারেন। এখন কিন্তু আপনাদের জন্য মানে ফিল্ড ওপেন, যে কেউ যে কোনো কোশ্চেন করতে পারেন। যদি আজকের পড়ানোর বাইরেও কোনো কোশ্চেন করতে হয় তা এখন করতে পারেন। আর একজন দেখতে চাইছে আগের অঙ্কটা, কি দেখতে চাইছেন আমি বুঝলাম না। ফট করে ওই যে মানে বললেন যে স্যার কি, কোনটা দেখতে চাচ্ছিলেন? স্যালারি কি কি দেখতে চাইছিল জানি উনি, কোথায় গেল? কি একটা অঙ্ক জানি দেখতে চাইলো স্যার। প্রথম যে 2টা অঙ্ক করাইছিলেন ওই 2টা। হ্যাঁ এইটাই স্যার, এইটাই স্যার। দেখেন এটা স্যার 82C সেকশনটা কি একটু ক্লিয়ার করলে ভালো হয়।
এমন কিছু উদাহরণ দিলে ফাইনাল খেলা বলছি, উদাহরণ দিছি তো, উদাহরণ দিয়ে একটা অঙ্ক করাই দিছি এবং এটা বারবার বলছি যে এটা ফাইনাল খেলা। 82C মানে এখান হলো থেকে কি শুধু ইন্টারেস্টের ইনকাম হয় মানে সঞ্চয়পত্রের, নাকি আদারও কিছু হতে পারে 82C ইনকামটা? আরো 5টা আছে। 82C তে আছে 30টা খাত আছে, তার ভিতরে আজকে একটা খাত দিয়ে অঙ্ক করাই দিছি। ওই 30টার মধ্যে আমি একদিন আপনাদেরকে পড়াবো, একটু ধৈর্য ধরেন। আপনাদের যখন আমার ক্লাস যেদিন শেষ হয়ে যাবে সেই দিনে আপনি একজন বুঝতে জি পারছেন স্যার, মুখস্থ হচ্ছে জি এটা স্যার। মাস স্যার অবশ্যই। আজকে তো আপনি আপনি স্যার আমাদের মনের কথাই জেনে ফেলেছেন। আমার তো যেতে হবে বহু দূর, সেই যাওয়া পর্যন্ত তো আপনাদের আমার জি স্যার, অবশ্যই। এই পর্যন্ত যদি একসাথে থাকতে পারি শেষ পর্যন্ত, আপনি দেখবেন যে ইনকাম ট্যাক্স যেভাবে বলা হয় সেভাবে অত কঠিন নয়। এখন মুশকিল হয়ে গেছে কি, এখন যেটা পড়াচ্ছি তাতে আবার 82C চলে আসছে। 82C যখন চলে আসছে আমার ভিতরেই একটা ভয় ধরছে যে এখন এই ছাত্রদের বিগিনার, এদের আমার বুঝাইতে কাজ সারা, তো হোয়াট ইজ 82C। তারপরও যা পারছি বলছি, আবার বলি, সেটা হলো আপনাদেরকে প্রথমে একটু ধারণা দেই যে আমাদের উৎসে আয়কর কর্তন এরকম ধারা আছে 52টা। 52টা খাত থেকে সোর্সে ট্যাক্স কাটতে হয়। যেমন বেতন দেওয়ার সময় এমপ্লয়ার ট্যাক্স কেটে রাখে, এরকম সঞ্চয়পত্রে সুদ দেওয়ার সময় ব্যাংক ট্যাক্স কেটে রাখে, এরকম এরকম মানে 52টা খাত আছে। এই 52টার ভিতরে 30টা হচ্ছে 82C। 82C মানে কি? 82C হচ্ছে একটা ধারা। কি বলা আছে ওই ধারায়? ওই ধারায় বলা আছে যে টাকা ট্যাক্স কাটা হবে ওটা হচ্ছে মিনিমাম ট্যাক্স, এবং ওই 30টার ভিতরে আবার 6টা হচ্ছে ফাইনাল। ফাইনাল মানে যা কাটছে ওইটাই ট্যাক্স, ওর থেকে বেশিও হবে না কমও হবে না। এরকম আছে 6টা, সেই 6টার একটা দিয়ে অঙ্ক করাই দিচ্ছি আজকে, আরো 5টা আপনি সামনে পাবেন। আর তাইলে বলতে পারেন 30টার ভিতরে 6টা হইলো ফাইনাল। ফাইনালের খেলা আজকে একটা ফাইনাল খেলা খেলাইলাম। জি স্যার, বাকি জি স্যার। 30টার ভিতরে বাকি 6টা বাদে বাকি 24টা হলো সেমিফাইনাল। তাহলে সেমিফাইনাল কি? সেমিফাইনাল খেলা এবং ফাইনাল খেলার পার্থক্য কি? সেমিফাইনাল হচ্ছে যে যা কাটছে ওটা কিন্তু আরো ট্যাক্স দেয়া লাগতে পারে এই ভদ্রলোকের। আর ফাইনাল খেলা মানে ফাইনাল মানে এই ভদ্রলোকের আরো সেমিফাইনাল খেলে স্যার ফাইনালে উঠতে হবে আর কি। সেমিফাইনাল, তার মানে ফাইনালে যেটা সেটা ভেরি ইজি, সেটা হলো যা ট্যাক্স কাটছে ওইটাই ট্যাক্স, মানে নতুন করে আর কোনো ট্যাক্স তার হবে না, আর সে 1 টাকা ফেরতও পাবে না, আর অতিরিক্ত 1 টাকা তার দিতেও হবে না। জি স্যার, সেইভাবেই থ্যাংক কিন্তু ইউ স্যার। আপনি চিন্তা করে দেখেন, আপনি এই যে অঙ্কটা আপনাকে করাইলাম, এই যেটা আপনি চোখের সামনে দেখতেছেন, আজকে এই অঙ্কটা আমি 2 নাম্বারটা বাদ দিয়ে অঙ্কটা করি, তাতেও রেজাল্ট একই আসবে। 2 নাম্বার যে ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সেভিংস সার্টিফিকেট, এটা বাদ দিয়ে যদি অঙ্কটা করি তাহলে ওই রেজাল্ট একই, নেট ট্যাক্স লায়াবিলিটি 5125। তাইলে যদি আমার সঞ্চয়পত্রে সুদ আসে সেটা আমার যোগ হবে, যোগ হয়ে আমার ইনকাম বেড়ে যাবে, ইনকাম বেড়ে গেলে ট্যাক্স বেড়ে যাবে। এরপরে আমি বিনিয়োগ রেয়াত কিন্তু ওইটার উপরে, যেটা ফাইনাল খেলা ওটা 82C ইনকামের উপরে আপনার বিনিয়োগ রেয়াত হয় না, এই জন্য আমরা বিনিয়োগ রেয়াত ওটার উপরে দেইও নাই। আলটিমেটলি তার ট্যাক্স হয়েছে কত? ওই সঞ্চয়পত্রের সুদের উপরে 10,000, ট্যাক্স কাটা আছে কত? সঞ্চয়পত্রের সুদের উপরে 10,000, কাটায় কাটায় মিলে গেছে। জি স্যার। তাকে আর অতিরিক্ত 1 টাকাও কোনো ট্যাক্স আসে নাই, তার শুধু স্যালারির উপরে ট্যাক্স আসছে। ঠিক আছে? জি স্যার। তো ঠিক আছে তাইলে। ঠিক আছে স্যার, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ স্যার। যদি আর কোনো থাকে সময় আছে মানে বলতে পারি, আর যদি না থাকে তাহলে আজকে পর্যন্তই থাকে। স্যার একটা প্রশ্ন করব। অবশ্যই বলেন। স্যার আমাদের থিওরিটিক্যালের জন্য তো প্রায় 50 মার্ক থাকে, আমাদের কি এগুলাই থিওরিটিক্যালের জন্য প্রিপারেশন এগুলা পড়লেই হয়ে যাবে, নাকি স্যার আমাদের আরো অন্য কোনো প্রিপারেশন নিতে হবে? অন্য কোনো প্রিপারেশন নিতে হবে না, এগুলার ভিতর থেকে হয়ে যাবে? না এর ভিতরে হয়ে যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমি অঙ্ক করাচ্ছি না আপনাকে, প্রথমে থিওরি পড়াচ্ছি তারপরে অঙ্ক করাচ্ছি। জি স্যার। এটা বুঝতে হবে, তাই না? এমন না স্যার এটার ভিতরে সব সীমাবদ্ধ আছে, তাই না স্যার?
জি স্যার। আমি আপনাকে জায়গা মতো নিয়ে যাব, সেটা হচ্ছে আপনার প্রতিটা পরীক্ষায় আপনার 2টা অঙ্ক কমন, পিছনের দিকে যতবারের কোশ্চেন আপনি খোলেন 2টা অঙ্ক কমন। অঙ্কের উপরে যার দখল আসবে তো তারে আর পায় কে, বুঝতে পারছেন? তো আপনার অঙ্ক কারেক্ট হলো কিনা, থিওরি তো এই অঙ্ক নিয়েই থিওরি। আপনাকে কি মনে করেন যে থিওরি আলাদা অঙ্ক আলাদা? না। ইনকাম ট্যাক্সের অর্ডিন্যান্স কি কোনো অঙ্ক আছে? না, সব তো থিওরি। পরীক্ষায় আসে তো অঙ্ক, পরীক্ষায় আসে তো অঙ্ক, তাই না? তো সুতরাং 2টা অঙ্ক আসে, সেই অঙ্ক 2টা আপনাকে করতে হবে, ওর জন্য আপনাকে রেডি করতে হবে। আর থিওরি তো প্রতিদিনই থিওরি হচ্ছে, প্রতিদিনই থিওরি হচ্ছে, অঙ্ক হচ্ছে। তো ঠিক আছে, তাইলে আজকের মতো এখানেই শেষ। তো আবার নেক্সট যেদিন ক্লাস হয় মনে রাখবেন, নেক্সট ক্লাসে আমরা ফ্রম বিজনেস অর প্রফেশন ওইটা হবে। ওই ক্লাসটা ইম্পর্টেন্ট, কারণ যদি ওই ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন আমরা পড়াই এবং এটা যদি আপনি ধরতে পারেন ঠিক মতো, তাহলে ওইটার উপরেই নির্ভর করবে কোম্পানির অঙ্ক। মানে একটা কোম্পানির প্রফিট অডিটেড রিপোর্ট, অডিট রিপোর্ট থাকবে, অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেইটা দেয়া হবে আপনাকে এবং বলা হবে যে আপনাকে এখান থেকে ওই কোম্পানির টোটাল ইনকাম বের করুন এবং তাকে কত টাকা কর দিতে হবে ওই কোম্পানিকে। তার মানে ওইটা রেডি করতে গেলে তো আপনাকে কোম্পানির মানে এটা পড়াইতে হবে, কোম্পানির আইন কানুন কি, কোম্পানি আপনারা যে অডিট করেন, তো আপনার যেখানে শেষ ট্যাক্স সেখানে শুরু। বলা হয় অ্যাকাউন্টিং যেখানে শেষ অডিটিং সেখানে শুরু, আর অডিটিং যেখানে শেষ ট্যাক্সেশন সেখানে শুরু। সুতরাং আপনি কি অডিট রিপোর্ট করে দিলেন ওতে কিচ্ছু যায় আসে না, ওগুলো ইনকাম ট্যাক্সে সব মানে করে দেবে, কাটাছেড়া করে ওখান থেকে রিকম্পিউট করে ফেলবে টোটাল ইনকাম। বুঝতে পারছেন? করবে কিভাবে? করবে অ্যাজ পার ট্যাক্স ল। ট্যাক্স লটা কি আগামী ক্লাসে, বুঝছেন? জি স্যার। স্যার ভালো থাকেন সবাই। হ্যাঁ, হ্যাঁ নমস্কার স্যার। স্যার নমস্কার। নমস্কার স্যার। নমস্কার স্যার। হবে আমাদের। ওকে।